ঘড়ির কাঁটাতে সন্ধে 6টা বাজছে। একে একে অফিসের সকলেই বেরোচ্ছে। মধুসূদন দত্ত ফাইলগুলোকে যথাস্থানে রেখে এসে ব্যাগে টিফিন কৌটো জলের বোতলটা ঢুকিয়ে রাখল। চোখ থেকে চশমাটা খুলে সেটা চশমার বাক্সে ঢুকিয়ে রেখে বাক্সটা ব্যাগে ঢুকিয়ে রেখে বাথরুমে গেল। চোখে মুখে জল দিয়ে এসে রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। ব্যাগটা নিয়ে সোজা হাঁটা দিল বাস স্ট্যান্ডের কাছে। বেসরকারি এই অফিসে মধুসূদন দত্ত দীর্ঘদিন ধরে কাজ করছে। অফিসের কত কিছু পরিবর্তন হতে দেখেছে, কত কর্মী এসেছে গেছে, কিন্তু সে রয়ে গেছে। সকলের বাড়ি ফেরার তাড়া থাকলেও ওর নেই, কারণ ওর বাড়িতে কেউ নেই। একেবারেই যে নেই সেটা নয়, বাড়িতে একটা পোষা বিড়াল আছে, তার নাম পুটুস। যে জানে পুটুস তার জন্য অপেক্ষা করে, সে গিয়ে খেতে দেয়। 1 বছর আগে বউ বাড়ি ছেড়ে চলে গেছে, লিখিত ডিভোর্স না হলেও ছাড়াছাড়ি। তখন থেকেই সে একা। বছর 37-এর মধুসূদন আর বিয়ের কথা ভাবেনি। রোজ বাড়ি ফিরে রান্না করতে হয়, আবার সকালে অফিসে আসার আগে রান্না করে আসে। একার সংসার, কখনো কখনো 2 দিনে রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। এমন করেই দিনগুলো কেটে যাচ্ছে। মাঝে মাঝে তার বড্ড বোরিং লাগে, পাগল পাগল লাগে। তখন বড্ড কষ্ট হয়। একা একা বসে কাঁদে মধুসূদন। সে বুঝতে পারে কষ্টগুলো যেন তার বুকে আটকে আছে, বের করতে চাইলেও হবে না। স্ট্যান্ডে পৌঁছে মিনিট 10 দাঁড়ানোর পর বাস আসলো। বাসে উঠে মধুসূদন পেছনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এখান থেকে তার বাড়ি বাসে করে গেলে মোটামুটি 45 মিনিটের মতন সময় লাগে। কয়েকটা স্টপেজ আসতেই সে একটা সিট পেয়ে বসে গেল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। কখন যে চোখটা লেগে গেছে সে বোঝেনি। ঘুমটা ভাঙল কারুর একটা স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখল কন্ট্রাক্টর ডাকছে, দাদা, আরে ও দাদা, আপনি যে একেবারে ঘুমিয়ে কাদা, কখন থেকে ডাকছি শুনতেই তো পাচ্ছেন না। বলি কোথায় নামবেন? এই তো বদরগঞ্জ পোস্ট অফিসের কাছে। এখন কোথায় এলো? একটু দেরি আছে, ভাড়াটা দিন। মধুসূদন পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে টাকা দিল। কিছুক্ষণ পরে বাস এসে দাঁড়ালো। সে নেমে গেল। বদরগঞ্জ পোস্ট অফিসের পাশ দিয়ে একটা পাকা রাস্তা সোজা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে কয়েক মিনিট হাঁটলে বাজার, আর বাজারটার পরেই তার বাড়ি। সে হাঁটা লাগালো। অফিস থেকে ফেরার পথে একবার বাজার হয়ে যাবে। কাল সকালে মাছ করবে ভেবেছে। পুটুস মাছ খেতে বেশ ভালোবাসে। বাজারে ঢুকে সে গেল দুলালের মাছের দোকানে। সে এখান থেকেই মাছ কেনে। দুলাল, মাছ দাও। দাদা, বলছি মাছের ভালো ডিম ছিল, একটু দেবো নাকি? ভেজে খাবে? দিয়েই দাও, কালকে সকালে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। দুলাল 2 পিস মাছ আর মাছের একটু ডিম কালো পেপারে করে দিয়ে দিল। মধুসূদন টাকা মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে ব্যাগ থেকে চাবি বের করে দরজার তালাটা খুলল। ঘরে একটা ছোট লাইট জ্বলছিল। সে দরজার পাশে সুইচ বোর্ডে হাত দিয়ে পাখা আর বড় লাইট জ্বালালো। মধুসূদন ঘরে ঢোকার সাথে সাথে কোথা থেকে যেন একটা বিড়াল চলে এলো। একটা সাদা বিড়াল, বেশ সুন্দর দেখতে। ম্যাও ম্যাও করে শব্দ করে পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। সে দরজার পাশে জুতো খুলে গেটটা বন্ধ করে দিল। বিড়ালটা যেন মালিকের আদর খেতে চাইছে। মধুসূদন ব্যাগটা রেখে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। কিরে পুটুস, আজকে সারাদিন কি করলি? আমার পুটুসটা কুচু কুচু খিদে পেয়েছে, তাই না? দাঁড়া, আমি হাত পা ধুয়ে তোকে দুধ মুড়ি দেবো, কেমন? বিড়ালটা মালিকের আদর খেয়ে কেমন যেন কোলের ওপর নেতিয়ে শুয়ে আছে। একটু আগের ম্যাও ম্যাও শব্দটা করছে না। মধুসূদন তাকে মেঝেতে নামিয়ে রেখে মাছটা রান্নাঘরে রেখে এসে বাথরুমে ঢুকে গেল। হাত পা ধুয়ে এসে অফিসের জামা প্যান্ট তারে ঝুলিয়ে একটা লুঙ্গি পরে নিল। আবার রান্নাঘরে এসে ঢুকল।
যে কৌটোতে দুধ ছিল সেটা একটু গুলে তাতে এক বাটি মুড়ি দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে বাইরে এসে পুটুসকে খেতে দিল। মাছটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখল। ফ্রিজে সকালের তরকারি রাখা ছিল, সেটাকে বাইরে বের করে গ্যাসে গরম করে নিল। রাতে খাওয়ার পরে মধুসূদন প্রতিদিন একটু বই পড়ে। অভ্যাস মতো আজকেও সে বই নিয়ে বসল। রাত এখন 11টা বাজছে বোধ হয়। বাইরে কয়েকটা কুকুর ডাকাডাকি করছে। মধুসূদন একটা নতুন গল্প পড়া শুরু করেছে। এটা একটা ক্রাইম থ্রিলার গল্পে একটা মার্ডার হবে আর পুলিশ তদন্ত করবে। বেশ রোমাঞ্চকর একটা গল্প। মধুসূদনদের পাড়াটা খুব একটা বড় নয়, বড়জোর 10-11টা পরিবারের লোক বাস করে। গ্রাম অঞ্চলে প্রতিটা পাড়ার নাম থাকে। ওদের পাড়ার নাম মণ্ডল পাড়া, কারণ কিছুটা দূরেই মণ্ডলদের পুকুর আছে। তার পাশে চক্রবর্তী পাড়া, সেনগুপ্ত পাড়া, বারিক পাড়া, আরও কয়েকটা পাড়া আছে। মধুসূদন অফিস থেকে বাড়ি ফিরছে। সে দূর থেকেই একটা চাপা চেঁচানোর শব্দ পাচ্ছে। শব্দটা আসছে ওদের পাড়া থেকেই। সে দ্রুত পা চালিয়ে গিয়ে দেখল ওদের পাড়ার গদাইদার সাথে তার ভাই শ্যামলের তুমুল অশান্তি। কথাবার্তা শুনে মনে হচ্ছে জমি জায়গা নিয়ে বিষয়। এটা ওদের রোজকার ঝামেলা। শ্যামল মদ খেয়ে আসলেই এই অশান্তি হয়। দেখ দাদা, তুই যেখানে যাবি যা, এখন জমি ভাগ হবে না। এই, কেন হবে না রে? জমি কি শুধু তোর একার? এই দেখ শ্যামল, বাবা মরার আগে জমির ভাগ বাটোয়ারা করে দেয়নি। আমি চাইছি এবার সেটা হোক। তোর ধান্দা খারাপ আমি জানি না নাকি? জমি তুই বিক্রি করে দিবি? আমার ভাগে জমি আমি যা খুশি করব, তোর কি? কথায় কথায় কথা বাড়ল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। পাড়ার লোকেরা দুজনকে টেনে ধরেছে। গদাইদার চেহারা বিশাল, ওর ভালো নাম বিদ্যুৎ। ভারী চেহারার জন্য ওকে সকলে গদাই বলে ডাকে। গদাইদা শ্যামলকে দুটো কিলচড় মারল। শ্যামল কেবল গালাগালি করে গেল। এই এই শ্যামল, ভালো কথা বলছি, বাবার জমির ভাগ করে নে। তোর মতো মাতালের সাথে বেশি কথা বলার ইচ্ছাই নেই আমার। কে মাতালের বোকাচোদা? তোর গুষ্টি মাতাল। পাড়ার সবাই তোর স্বভাব জানে। কোথায় কি করে বেড়াস, আর ঘরে নাকি তুই সাধু। হ্যাঁ, তোর স্বভাব তো আরো ভালো, তাই না? কাউকে কিছু বলিনি বলে। কি বলবি তুই? চুপ, একদম চুপ, ফোট এখান থেকে। তবে রে শালা মাতাল, শ্যামল বাজে বকলে কিন্তু তোকে খুন করে দেবো একেবারে। আমাকে মারার হুমকি দিচ্ছিস? শুয়োর কোথাকার! তুই কি রে বেঈমান, বেটা চরিত্রহীন কোথাকার! দুজনের মধ্যে কথা কাটাকাটি বেড়েই চলছে। গদাইদার বউ আর অন্যদিকে শ্যামলের বউ, এদের দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। দাদা ভাইয়ের ঝগড়া দেখার জন্য পাড়ার লোক জমা হয়ে গেছে। একটা খণ্ড যুদ্ধ চলছে। মধুসূদন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে চলে এলো। গদাইদা শ্যামলের বিরুদ্ধে যে কথাগুলো বলছে সেগুলো ভুল নয়। সেও শুনেছে শ্যামল নাকি মাঝে মাঝে সোনাগাছিতে যায়। এদিকে বাড়িতে বউ আছে, পাড়ার অনেকেই জানে, তবে কেউ কিচ্ছু বলে না। রাত হয়েছে, চারিদিকে ঝিঁঝি ডাকছে। পাড়ার কয়েকটা কুকুর ডাকছে। শ্যামলের বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। বাইরে আলোটার কাছে আসতে বোঝা গেল ওটা শ্যামল। নেশাটা এখনো কাটেনি। টলতে টলতেই সে বাইরে বেরিয়ে এলো। মাতাল যে নেশার ঘরে কি করে সেও জানে না। শ্যামলের এখন হুঁশ নেই। সে এই অন্ধকারেই বেরিয়ে পড়েছে। মধুদা, ও মধুদা, শুনতে পারছো? দরজা খোলো, সর্বনাশ হয়েছে। মধুসূদনের ঘুমটা ভাঙল ডাকাডাকিতে। পাড়ার ওকে সকলে মধুদা বলেই ডাকে। সে উঠে চোখে জল দিয়ে দরজাটা খুলে দেখল পাড়ার একটা ছেলে ও লোক দাঁড়িয়ে আছে। তাদের মুখে চিন্তার ছাপ। এতক্ষণ ধরে যে ছেলেটি ডাকছিল সে ছেলেটির উদ্দেশ্যে বলল, কি রে, এত সকালে ডাকাডাকি কিসের?
সকাল থেকে শ্যামলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বউ বলল রাতে একবার বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি কথা? দেখে কোথাও মাল খেয়ে শুয়ে আছে। আরে না না, সেটা হলে তো মিটেই যেত। ওর জামা প্যান্ট সব বাড়ি থেকে কিছুটা দূরে আধপোড়া অবস্থায় পাওয়া গেছে। মানেটা কি? দাঁড়া দাঁড়া, আমি প্যান্ট জামা পরে আসছি। মধুসূদন রাতে লুঙ্গি পরে ঘুমায়। সে একটা ট্র্যাক স্যুট আর জামা পরল। বোতল থেকে একটু জল খেয়ে দরজায় চাবি দিয়ে বের হলো। বিষয়টা ঠিক কি বলো তো? শ্যামল কালকে রাতে যে জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়েছিল, সেটা বাড়ি থেকে কিছুটা দূরে আধপোড়া অবস্থায় পাওয়া গেছে। ওর বউ এসে সেটাকে চিনতে পেরেছে। ওরা যেতে যেতেই শুনতে পেল শ্যামলের বউয়ের কান্নার শব্দ। কিছুটা এগিয়ে যেতেই দেখল শ্যামলের বউ মাটির উপর বসে কাঁদছে। তার থেকে কিছুটা দূরে পড়ে আছে আধপোড়া কয়েক টুকরো জামা প্যান্ট। পাশে রাখা আছে শ্যামলের জুতো জোড়া। পাড়ার কয়েকজন লোক এসে জড়ো হয়েছে। মধুসূদন শ্যামলের বউয়ের পাশে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, কাল রাতে শ্যামল কখন বাড়ির বাইরে বেরিয়েছিল? ওর বউ মরা কান্না কাঁদছে, যেন ওর বড়ি আগুনে পুড়ে মরে গেছে। কাল রাতে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ থেকে বিছানাতে বসে আছে। আমাকে আমাকে কিছু না বলে বেরিয়ে গেল। আমিও তেমন কিছু জিজ্ঞেস করি। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। সকালে দেখলাম ও ঘরে নেই। আচ্ছা, এই জামা প্যান্ট কি শ্যামলের? তুমি শিওর হচ্ছে কি করে? আমার চিনতে ভুল হবে না। কাল রাতে এটাই পড়েছিল। আর এই জুতোগুলো তো ওরই। ঠিক আছে ঠিক আছে, এখনই ভেঙে পড়ার কিছু হয়নি। হতেই পারে নেশার ঘরে জামা প্যান্ট পুড়িয়ে ফেলেছে, অন্য জামা প্যান্ট পরে কোথাও গেছে। তুমি বাড়ি যাও, বিকালের মধ্যে না ফিরলে দেখা যাবে, কেমন? কথাটা যেন অনেকেই বিশ্বাস করল। শ্যামলের বউকে কয়েকজন মহিলা ধরাধরি করে ঘরে নিয়ে গেল। মধুসূদন দেখল এখানে বেশি বকে লাভ নেই। মাতালে কি না করে, ছাগলে কি না খায়। নেশাতে থাকলে মানুষ নিজেকেই ভূত ভাবে। তাছাড়া অফিস যেতে হবে, বাড়ি গিয়ে রান্না করতে হবে। সে বাড়ি চলে এলো। দুপুরে রোদ কমতে পাড়ার কয়েকজন ছেলে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তারা রোজই স্কুল থেকে ফিরে মাছ ধরে। পুকুরে ভালোই পুঁটি ট্যাংরা মাছ আছে। মণ্ডলরা এখানে আগে বড় মাছ চাষ করত। পাড়ার ছেলে ছোকরাদের জ্বালায় আর করে না। ছোট মাছ আছে, সেটাই ধরে পাড়ার ছেলেরা। একজনের সিপের কাঁটাটা আটকে গেল কোনো কিছুতে। ধুর, এই মনে হচ্ছে পানাতে আটকে গেছে। কি হবে এবার? দাঁড়া, আমি দেখছি। এই জোরে টানিস না, কাঁটা ছিঁড়ে যাবে। একজন ছেলে কোথা থেকে একটা লগা এনে কাঁটাটা যেখানে আটকেছে সেখানে গুঁজতে থাকলো। লগার টান খেয়ে আটকানো অবস্থাতেই সেটাকে সামনের দিকে টানতে থাকলো। সে একটু ঝুঁকে পড়ে টানার চেষ্টা করল, না, হচ্ছে না। আটকানো জিনিসটা খুলল না। এবার আরেকজন এগিয়ে এসে বসল। যখনই হাতের নাগালের মধ্যে জিনিসটা গেল, দুজনে মিলে গিয়ে জলে হাত ডুবিয়ে আটকানো কাঁটাটাকে খোলার চেষ্টা করল। জলের নিচে যে জিনিসটাতে কাঁটাটা আটকেছে সেটাতে হাত দিতেই একজন থমকে গেল, যেন সে ভয় পেয়েছে। এই কি আছে বলতো এটা? কেমন যেন লাগলো। এই এই ধর তো একবার, আর একবার হাতটা ডুবিয়ে দেখি ওটা কি। আরও একজন এসে জিনিসটাকে জল থেকে উপরে তোলার চেষ্টা করল। এদিক ওদিক হাত লাগতেই তারা বুঝতে পারল এটা কোনো পানা নয়, এটা একটা লাশ, মানুষের লাশ, যার মাথার কাছেই একটু আগে একজন হাত দিয়েছে। তারা ভয়ে উপরে উঠে গেল।
কয়েকজনকে ডেকে আনলো তারা। ছোট ছেলেগুলোর কথাতে প্রথমে কেউ বিশ্বাস করছিল না। পরে তারা কৌতূহলবশত নিচে নেমে জল থেকে জিনিসটাকে টেনে তুলে উপরের দিকে তুলতেই দেখল সত্যি একজনের লাশ। মুখটা দেখতেই তারা চিনতে পারল এটা তাদের পাড়ার শ্যামল কাকুর দেহ। গায়ে জামা প্যান্ট নেই, উলঙ্গ, হাতে পায়ে মুখে দড়ি বাঁধা আছে। পুরো শরীরটা সাদা হয়ে ফুলে গেছে। সকলেই ভয়ে চার হাত পা পিছিয়ে গেল। কয়েকজন কাঁপতে থাকল, কেউ কেউ দৌড় দিল পাড়ার সকলকে ডাকতে। লাশটার গায়ে কেউ একজন একটা কাপড় ঢাকা দিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পাড়ার সকলেই ভিড় করে পুকুরের পাড়ে। শ্যামলের বউকে সামলানো যাচ্ছে না, উন্মাদের মতো করছে। কয়েকজন তাকে ধরে আছে, মাথাতে চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে। শ্যামলের বউ আজ পাগলের মতো কাঁদছে। সে দৃশ্য চোখে দেখা যায় না। পুলিশের জিপটা পাড়ার ভেতর ঢুকবে না বলে দূরে দাঁড় করিয়ে রেখে সেখান থেকে নেমে হেঁটে আসছেন এসআই ইন্দ্রনীল সেন ও এএসআই গৌতম দাস, সাথে কয়েকজন কনস্টেবল। এসআই ইন্দ্রনীল সেন বেশ কড়া বুদ্ধিমান অফিসার। বয়স আনুমানিক 40 পেরিয়েছে। 5 ফুট 9 হাইট, বেশি বহুল চেহারা। অপরাধীরা ওনাকে বেশ ভয় করেন। উনি এগিয়ে এসে দেখলেন পুকুরের পাড়ে কাপড় চাপা বডিটা রাখা আছে। আপনারা সকলে দূরে সরে যান, আর তুমি গিয়ে ঢাকনাটা খোলো তো। একজন কনস্টেবল এগিয়ে গিয়ে হাত দিয়ে চাপা দেওয়া কাপড়টা খুলে দিতেই ঘেন্নাতে যেন গাটা গুলিয়ে উঠল সকলের। ইন্দ্রনীল সেন মুখে রুমাল চাপা দিয়ে বডিটার পাশে বসে দেখলেন হাতে পায়ে মুখে দড়ি বাঁধা। বডিটা জল খেয়ে সাদা হয়ে ফুলে গেছে। আরও একটা জিনিস তিনি লক্ষ্য করলেন, লোকটির পুরুষাঙ্গ কাটা। তিনি সেই দিক থেকে মুখ সরিয়ে নিলেন, বললেন, চাপা দিয়ে দাও। ইন্দ্রনীল বাবু উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে গৌতম বাবু এগিয়ে এসে দাঁড়ালেন তার পাশে। হাত পা বেঁধে জলে ফেলা হয়েছিল। আর একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই। গৌতম বাবু, ওনার পুরুষাঙ্গ নেই, এটাই বলতে চাইছেন তো? গৌতম বাবু একটু গলাটা নামিয়ে ইন্দ্রবাবুর উদ্দেশ্যে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে কাছে এলেন। আচ্ছা স্যার, এই পুকুরে কি মানুষ খেকো মাছ আছে? না না গৌতম বাবু, আপনি মজা করবেন না। মানুষ খেকো মাছ যদি খেত তাহলে পুরো বডিটাই সাবার করে দিত। কেবল ওটাই কেন খাবে? ওটাকেও কেটে নিয়েছে। কি সর্বনাশ! খুনি তো দেখছি পুরো পাগল। শুধু পাগল না, সাইকো টাইপ। বলছি, আপনি অ্যাম্বুলেন্সে খবর দিন আর এখানেই একটু দাঁড়ান। ইন্দ্রনীল সেন দেখলেন একজন মহিলা কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন। উনি কে হয় আপনার? শ্যামলের বউ তখনও কাঁদছে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। পাশে বসে কয়েকজন মহিলা গায়ে পিঠে হাত বোলাচ্ছে। তাদের মধ্যে থেকে একজন মহিলা বলল, ওর তো বর হয়, নাম শ্যামল। আপনি শান্ত হন, না হলে শরীর খারাপ হবে আপনার। এনাকে কেউ বাড়িতে নিয়ে যান, আমরা দেখছি বিষয়টা। আপনি দয়া করে এখানে আর থাকবেন না। হঠাৎ করে শ্যামলের বউ যেন আগুনে জল পড়লে যেমন ছ্যাত করে ওঠে, তেমন করেই মেজাজ দেখিয়ে চেঁচিয়ে উঠে বলতে লাগলো, আমার বরকে যে মারলো তার সর্বনাশ হবে, তার গোষ্ঠী শুকিয়ে যাবে। এখন আমি কাকে নিয়ে থাকবো? কে ভালোবাসবে আমার? কে ভালোবাসবে? কোথায় চলে গেলে? আপনারা প্লিজ এখান থেকে ওনাকে বাড়িতে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। কয়েকজন শ্যামলের বউকে টেনে ধরে বাড়িতে নিয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি পাড়ার অনেকে ভিড় করেছে ঘটনাস্থলে।
আচ্ছা, কে প্রথম দেখলো একটু এগিয়ে আসুন তো। যারা দেখেছিল তারা দূরেই দাঁড়িয়েছিল। ছেলে দুটো নিজেদের মধ্যে মুখ চাচাই করছিল। তারা বেশ ভয়ে আছে। আশ্চর্যজনকভাবে তারাই প্রথম দেখেছিল, তখন বোঝেনি এটা লাশ। কিছু একটা ভেবে তারা ভয়ে ভয়ে এগিয়ে এলো। ইন্দ্রবাবু দেখলেন দুটি অল্প বয়সী ছেলে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ভয় নেই, যা দেখেছো প্রথম থেকে বলো তো আমাকে একটু। ছেলে দুটির মধ্যে থেকে একজন ছেলে মাছ ধরতে এসে কাঁটা আটকে যাওয়া থেকে শুরু করে কেমন করে ওপরে তুলল সবটাই আস্তে আস্তে বলল। বাহ, তোমরা তো খুব সাহসী দেখছি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তোমাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ স্যার, আমাদের বাড়ি এ পাড়াতেই। তোমরা কি প্রতিদিনই মাছ ধরো এখানে? হ্যাঁ, আমরা প্রতিদিনই আসি। আচ্ছা, তোমরা কাউকে এখানে কিছু ফেলতে দেখেছো বা এমন কিছু করতে দেখেছো যেটা একটু অদ্ভুত লেগেছে তোমাদের? ছেলে দুটি ভাববার ভঙ্গি করে মাথা নেড়ে জানালো। গৌতমবাবু, ছেলে দুজনের বয়ান নোট করে নিন, আর এদের সাথে যারা ছিল তাদেরও। এদের বাড়ির লোকের নাম্বার নেবেন। ছেলে দুটো ভয়ে আছে, এদের বেশি জিজ্ঞাসা করার দরকার নেই এখনই। পরে একটু স্বাভাবিক হলে আবার একবার জিজ্ঞাসা করবেন না হয়। ঠিক আছে স্যার। এই, তোমরা আমার সাথে এইদিকে এসো। আচ্ছা, কেউ জানেন এনাকে কে খুন করতে পারে? কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা? পাড়ার সকলে এবার নিজেদের মধ্যে মুখ চাচাই করতে লাগলো। একজন লোক এগিয়ে এসে প্রথমে বলল, দুদিন আগে ওর দাদার সঙ্গে তুমুল ঝামেলা হয়েছিল। মাঝে মাঝেই এমন হয়। তবে সেদিন সকলেই শুনেছে ওর দাদা গদাই, মানে ভালো নাম বিদ্যুৎ, ওকে মেরে ফেলবে বলছিল। আমার কিন্তু স্পষ্ট মনে আছে। তাই নাকি? হ্যাঁ, আপনি বাকিদের জিজ্ঞাসা করে দেখুন। সেদিন আমরা না আটকালে তখনই তো রক্তারক্তি হয়ে যেত। আমাদের অনুমান ওর দাদা গদাই এমন কাজ করলেও করতে পারে। আচ্ছা, ওনার দাদার বাড়ি কোথায় বলুন তো? চলুন তো গিয়ে দেখি। আমরা বাড়িতে গিয়েছিলাম, গদাই বাড়ি ছিল না। ওর বউ আর মেয়ে ছিল। তারা বলছে কিছু জানে না। ওনার বাড়িতে নিয়ে চলুন। পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক না কেন ঠিক খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, গদাই রাগের মাথাতেই এমন কাজ করেছে। ভাইকে খুন করে পালিয়ে গেছে। ওর শাস্তি চাই। লোকটির সাথে সাথে বাকিরাও চিৎকার ও প্রতিবাদ করার ভঙ্গিতে বলতে থাকে, শাস্তি চাই, শাস্তি চাই, গদাইয়ের শাস্তি চাই, শাস্তি চাই, গদাইয়ের শাস্তি চাই। আপনারা শান্ত হন। ওনার দাদা যদি অন্যায় করে থাকেন তাহলে আইন ঠিক শাস্তি দেবে। গৌতমবাবু, আপনি এখানেই থাকুন, আমি থানাতে কল করছি, আরও ফোর্স লাগবে। বডিটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। আমি গদাইয়ের বাড়ি হয়ে আসছি। ইন্দ্রনীল বাবু দুজন কনস্টেবলকে সাথে করে নিয়ে গদাইদের বাড়িতে গেল। জনতার জনরোষ গদাইদের বাড়ির চারপাশে জড়ো হয়েছে। সকলেই যেন মারমুখী হয়েছে। গদাইয়ের বউ বাড়ির ভেতরেই আছে। দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। কিছুক্ষণ আগেই পুলিশের আরও একটা টিম এসেছে, তার বাড়িটাকে পাহারা দিচ্ছে। ইন্দ্রনীল বাবু দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করল। ভেতরে কে আছেন? দরজা খুলুন। আপনাদের ভয় নেই, আমরা পুলিশ। শুনছেন? দরজা খুলুন। কয়েক মিনিট হয়ে গেলেও ভেতর থেকে কেউ দরজা খুলল না। আমি 3 গুনবো, দরজা না খুললে ভেঙে ফেলবো কিন্তু দরজা। এবার এটাই লাস্টবারের মতো বলছি, ভয় না পেয়ে দরজা খুলুন। 1 2। দরজাটা ভেতর থেকে খুলে দিল। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন একজন মহিলা। তিনি ভীত হয়ে আছেন, কাঁদছেন। আমার স্বামী কিছু করেনি, সবাই ওকে দোষ দিচ্ছে। তা আপনার স্বামী কোথায়? আমি জানি না কোথায়, আমাকে কিছু বলে যায়নি। তার মানে পালিয়ে গেছে। কিছু না করলে পালিয়ে গেল কেন? সত্যি আমার স্বামী কিচ্ছু করেনি, ও নির্দোষ। ও সারাদিন বাড়িতে ছিল, আমি বলছি এটা অন্য কারোর কাজ। ঠিক আছে, কে করেছে আর কে করেনি সেটা পরে দেখছি। আগে আমাদের কাছে ধরা দিক, ঠিক আছে? আমাদের বাঁচান, বাঁচান আমাদের, এরা সবাই আমাদের মেরে ফেলবে। ইন্দ্রনীল বাবু দুজন কনস্টেবলকে ওখানে পাহারায় রাখলেন।
কারণ গ্রামের লোক উত্তেজিত হয়ে আক্রমণ করলে সমস্যা হয়ে যাবে। পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে কিছুই করা যাবে না। উনি আরও 4 জন মহিলা পুরুষ কনস্টেবলদের নিয়ে মহিলার সাথে ভেতরে গেলেন। আপনার বাড়িটা একবার সার্চ করব, আপনি রুমগুলো দেখান। এই তোমরা দেখো কেউ লুকিয়ে আছে কিনা। কনস্টেবলরা বাড়ির সর্বত্র সার্চ করল, তবে কাউকে পাওয়া গেল না। ইন্দ্রনীল বাবু একটা রুমে ঢুকে দেখলেন খাটে বসে আছে একজন 7-8 বছরের মেয়ে। মেয়েটিও যেন ভয় আছে। একটু আগেও এই ঘরে সার্চ হয়েছে। তিনি ওই ঘর থেকে বেরিয়ে বাইরে এলেন। আপনার স্বামী কখন থেকে ঘরে নেই? পাড়ার কয়েকজনের মুখে শুনেছি ওর ভাইকে কেউ মেরে জলে ফেলে দিয়েছে, লাশ পাওয়া গেছে। ও ভয় পেয়েছিল, তারপরে পাড়ার কয়েকজন এসেছিল খুঁজতে। আসলে যারা এসেছিল তারা রেগেছিল, ওকে দোষী ভাবছিল। আমি তখন ভয়ে বলেছি ও ঘরে নেই, তখনও ঘরেই ছিল। ওরা চলে যেতে ও আমাকে বলল তুমি ঘরে থাকো, আমি এখানে থাকবো না। তারপরে ও যে কোথায় চলে গেল আমি জানি না। আপনার স্বামীর কাছে ফোন আছে তো? হ্যাঁ আছে, তবে আমি কল করেছিলাম, ওটা সুইচ অফ বলছে। কি মনে হয় কোথায় যেতে পারে? দেখুন, বুঝতেই পারছেন পাড়ার সকলে আপনার স্বামীকেই খুনি ভাবছে। পালিয়ে গিয়ে লুকিয়ে থাকলে ওনার বিপদ কিন্তু আরো বাড়বে। কোথায় পালাতে পারে? আমি সত্যি জানি না স্যার, তবে সত্যি বলছি ও কিচ্ছু করেনি, সারা রাত ঘরেই ছিল। আজকে অফিস ছুটি ছিল তাই যায়নি, তবে বাড়িতেই ছিল মেয়ের সাথে। আপনার স্বামীর নাম্বারটা দিন, সাথে সব আত্মীয়দের নাম ঠিকানা। বেশি চালাকি করতে গেলে আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। শুনুন, যদি কোনো খবর পেয়ে থাকেন থানাতে জানাবেন, আর আপনার স্বামীর সাথে যোগাযোগ করতে পারলে বলবেন থানাতে ধরা দিতে। ইন্দ্রনীল বাবু গদাইয়ের বউকে জিজ্ঞাসাবাদ করে গাড়ি করে থানাতে ফিরছে, এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন গৌতম বাবু, ওদিকের কি খবর? বডিটাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। ওই জায়গায় 2 জন কনস্টেবল মোতায়েন করেছি। ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে, ওনারা যাবেন। ওকে গুড। শুনুন, আমি এইদিকে কথাবার্তা বলেছি, গ্রামের মানুষ যার দিকে অভিযোগ করছে উনি মিসিং আছেন। আমি থানাতে যাচ্ছি, আপনি ওই দিকের কাজ মিটিয়ে থানায় এসে দেখা করবেন, কেমন? ওকে স্যার, আমি দেখছি এই দিকটা। ইন্দ্রনীল বাবু ফোনটা কেটে হাত ঘড়িতে দেখলেন সন্ধে 6:30 বেজে গেছে। স্যার চালাবেন নাকি? হ্যাঁ, দোকান দেখে দাঁড় করিয়ে দিও। গাড়িটা কিছুক্ষণ পরে একটা ছোট চায়ের দোকানে এসে থামল। মধুসূদন অফিসে থাকাকালীন শ্যামলের এই খবরটা পাড়ার একজন ছেলে ফোন করে জানিয়েছিল। প্রথমে ভেবেছিল আজকে অফিসে বলে বাড়ি চলে যাবে, পরে ভাবল কি হবে, পুলিশ যা করার করবে। তবে আসার আগে স্যারকে বলে এসেছে কালকে দরকার হলে ছুটি নেবে। রাতে ফিরে দেখল ওদের পাড়ায় ঢোকার মুখে পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে বুঝল জিজ্ঞাসাবাদ করতেই এসেছে। সে একটু দ্রুতই হাঁটা লাগালো। শ্যামলদের বাড়ির বাইরে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। সে আরও দেখল পাশেই ওর দাদা গদাইয়ের বাড়ির বাইরে এদিক ওদিক করে দাঁড়িয়ে আরও গোটা 3 কনস্টেবল। মধুসূদন একটু দেখবে বলে শ্যামলদের বাড়ির দিকে এগিয়ে যেতেই ওকে একজন কনস্টেবল বাধা দিল। এই কে আপনি? এদিকে কোথায়? মানে আমি মধুসূদন, এই পাড়াতেই থাকি। ওই একটু দেখছিলাম কি হলো। না না, এখন যাওয়া যাবে না। মধুসূদন একবার নিজের হাত দিয়ে মাথার চুলে আঁকিবুকি কাটল, তারপর কি যেন ভেবে ওখান থেকে চলে গেল। গৌতমবাবু গদাইয়ের বউকে জিজ্ঞাসা করছে, আপনার পাড়ার লোক বলছিল 2 দিন আগেই নাকি শ্যামল তার দাদার সাথে ঝামেলা করছিল। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? আমার বর ভালো কাজ করেন, উনি চাইছিলেন এখানের ভাগের জমি জায়গা বিক্রি করে দিয়ে সেই টাকাতে অন্য জায়গায় বাড়ি করতে। ওর ভাই শ্যামল সেটা হতে দেবে না। সে তো বুঝলাম, কিন্তু তা বলে দাদা হয়ে ভাইকে খুন করবে? না স্যার, আমার বর এটা করেনি। ও সারা রাত ঘরে ছিল। সকালে যখন ওর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ও তখন সব ভুলে খোঁজ খবর করেছিল। তাহলে বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন?
আর গেল যখন তাহলে এখন কোথায়? আমি 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 সত্যি জানি না স্যার, সত্যি জানি না। দেখুন, যদি ভেবে থাকে পালিয়ে গিয়ে বেঁচে যাবে তাহলে বড় ভুল। খুঁজে ঠিক বের করবই। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। রাত 10:30টার সময় শ্যামলের বডিটা হাসপাতাল থেকে বাড়িতে এসেছিল। পাড়ার লোক জড়ো হয়েছে। শ্যামলের বউয়ের কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে। এখন কেবল স্থিরভাবে তাকিয়ে আছে বাইরে শুকিয়ে রাখা ওই বডিটার দিকে। পাড়ার কয়েকজন মহিলা শ্যামলের বউয়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। পাড়ার জোয়ান ছেলেরা কাঠের ব্যবস্থা করছে। গ্রামের দক্ষিণ কোণায় মাঠের ধারে শ্মশান, সেখানেই শেষকৃত্য হবে। সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত পেরিয়ে ভোর হতে চলল। সকলেই পুকুরে চান করে যে যার ঘরে যাচ্ছে। মধুসূদনও তাদের দলে ছিল। বাড়ি ফিরে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু না, ঘুম আসছে না। বেড়ালটা দূরে কোণায় শুয়েছিল। সে একটা বই খুলে পড়তে শুরু করলো। অনেক সময় বই পড়লে ঘুম চলে আসে। সে অনেকবার এই টেকনিকটা ফলো করে দেখেছে, ভালো কাজ হয়েছে। সকাল 9টার সময় ঘুমটা ভাঙল। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গিয়েছিল খেয়াল ছিল না। আলোটা তখনও জ্বলছে। মাথাটা বড্ড ধরেছিল তার। উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে সে বসল। বিড়ালটা বাইরের ঘর থেকে এসে ওর পায়ের কাছে বসে লেজ নাড়াচ্ছে। সে ওটাকে কোলে তুলে নিয়ে গায়ে হাত বোলাতে বোলাতে বলল, কিরে, সকাল সকাল কি বায়না শুনি? বুঝলি, আজকে তোর সাথেই সময় কাটাবো। অফিসে আজকে ছুটি নিয়েছি। চল টিফিন করে নি। ইন্দ্রনীল বাবু পুরো দমে কাজ শুরু করেছেন। গদাইয়ের বউয়ের থেকে নাম্বার নিয়ে ফোন ট্র্যাক করতে বলে দিয়েছিল। যত আত্মীয় স্বজন আছে সকলের বাড়িতে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। তবে গদাইয়ের খবর কেউ বলতে পারছে না। কয়েক ঘন্টা চেষ্টার পরে অবশেষে পুলিশ গদাইয়ের খবর পেল। সে লুকিয়েছিল তাদের অফিসের একজনের বাড়িতে। যখন তার ফোন ট্র্যাক করা হয়েছিল, হঠাৎ করে বন্ধ ফোন থেকে সিগন্যাল ভেসে আসে। নির্দিষ্ট লোকেশনে পুলিশ পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগায়নি। থানাতে গদাইকে আনা হয়েছে। গাড়িতে আসতে আসতে কেবলই সে বলে যাচ্ছে সে নির্দোষ। তাই এএসআই গৌতম বাবু ওর মুখে একটা রুমাল গুঁজে দিয়েছে। একটা সেলে বন্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রনীল বাবু আসলেন জিজ্ঞাসাবাদের জন্য। লকআপটা খোলো। একজন কনস্টেবল চাবি দিয়ে লকআপটা খুলে দিলেন। উনি ভালো করে গদাইকে দেখলেন। নামের সাথে গদাই নামের বেশ ভালোই মিল আছে। গদাই মেজের উপরে চুপ করে বসে আছে। একটু জল খাবেন? গদাই মাথা তুলে তাকালো। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। না, আমি জল খাবো না। আমি কিছু করিনি। ইন্দ্রনীল বাবু বেশ ভালো করেই জানেন এই ধরনের অপরাধীদের কেমন করে শায়েস্তা করতে হয়, এদের পেট থেকে কেমন করে কথা টেনে বের করতে হয়। আপনার ভাইকে মারলেন কেন? স্যার, আমি মারিনি স্যার, সত্যি বলছি। আমি কেন মারতে যাব? ও তো আমার ভাই হয়। তাই? তাহলে লুকিয়েছিলেন কেন? স্যার, সত্যি বলছি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। পাড়ার লোকেরা আমাকে সন্দেহ করছে। দুদিন আগে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই পাড়ার লোকে ক্ষিপ্ত ছিল। আমার বাড়িও এসেছিল খুঁজতে, তাই ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। বুঝলাম। তাহলে আপনি বলছেন আপনি মারেননি। যেদিন সকালে নিখোঁজ ছিল, আপনি তার আগের দিন রাতে কোথায় ছিলেন? আমি তো আমার ঘরেই ছিলাম। আমার বউ মেয়েকে জিজ্ঞাসা করবেন। আর তাছাড়া সকাল থেকে যখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমিও তো খোঁজ খবর শুরু করেছিলাম। ওসব পাড়াতে জিজ্ঞাসা করে দেখবেন। সে তো বুঝলাম, তবে আপনার পাড়ার লোকেই তো বলছে আপনি ঝগড়ার সময় বলেছিলেন মেরে দেবেন। সে তো ঝগড়ার সময় মানুষ কত কথাই বলে,
সবই কি সত্যি হয় নাকি? আমার ভাইটা বোকা ছিল স্যার, যাত্রার সাথে মিশতো, মদ খেয়ে এসে বউকে মারতো। আর তাছাড়া শুনেছি ও নাকি বাজে পাড়াতেও যেত। কালকে কোর্টে তোলা হবে। সত্যিটা তাড়াতাড়ি বলে দিলে শাস্তি কিছুটা কম হলেও হতে পারে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। স্যার সত্যি বলছি, আমি কিছু করিনি। ও আমার ভাই হয়, ওর সাথে ঝামেলা হয়েছে ঠিকই, তবে আমি ওকে মারিনি স্যার। স্যার মধুসূদনের বয়স যখন 25, তখন তার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকেই সে এই পৃথিবীতে একা। নিজের চেষ্টায় পড়াশোনা শেষ করে এদিক ওদিক ঘুরে শেষে একটা ভালো চাকরিতে জয়েন করে। বয়স যখন 33, তখন পরিচয় হয় একটি মেয়ের সাথে। মেয়েটিরও বাবা মা ছিল না, সে মামার বাড়িতে মানুষ হয়েছে। এই জন্যই হয়তো সে মেয়েটিকে অল্প সময়ের জন্যই ভালোবেসে ফেলে। 1 বছর পরে মেয়েটির মামার অমতে বিয়ে করে, ফলে মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়। বিয়ের বছর দেড়েক পর থেকেই অশান্তি, প্রায় প্রতিদিনই নতুন নতুন ঝামেলার উৎপাত। একদিন অফিস থেকে ফিরে মধুসূদন খেতে বসেছে। তার বউ করবী তার পাশে বসে বলল, আমায় একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবে? কেন, কি হবে? তোমার তো ছোট ফোন আছে। আমি দেখেছি অনেকে কি সুন্দর ভিডিও করছে। ও, তুমি তার মানে বাড়ির কাজ ফেলে নেচে কেঁদে বেড়াবে, তাই তো? না না, ওইসব হবে না। তুমি কিনে না দিলে আমি নিজেই কিন্তু কিনে নেব। তা টাকা আছে তোমার কাছে? কত দাম জানো? ফালতু বলো না। হ্যাঁ জানি, শ্যামলকে বলেছি যখন অফার চলবে তখন যেন আমাকেও বলে। কথাটা শুনেই মধুসূদনের মাথা গরম হলো। তখনও সে কিছু বলেনি, কেবল তীক্ষ্ণভাবে তাকিয়েছিল বউয়ের দিকে। সে হয়তো ভেবেছিল করবী এমনি বলছে, সে কোথায় টাকা পাবে? একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম কম করে হলেও 7-8 হাজার টাকা। এর ঠিক 2 দিন পরে মধুসূদন অফিস থেকে ফিরে দেখল শ্যামল আর করবী বসে আছে, তার বউয়ের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন। সে জিজ্ঞাসা চোখে তাদের দিকে তাকিয়েছিল। দাদা, তুমি এসে গেছো? এই দেখো, বৌদির জন্য ইএমআইতে নতুন ফোন আনলাম, অফার চলছিল। তাই বুঝি? কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলিস? আসলে কদিন ধরেই বৌদি দাম জিজ্ঞাসা করছিল, বলছিল এত টাকা নেই। তাই ভাবলাম অফারে যখন তখন নিয়ে যাই, প্রতি মাসে তো টাকা দিলেই হবে। শ্যামল চলে যাওয়ার পরে মধুসূদন আর নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। রক্ত যেন মাথায় চেপেছিল। হাতের কাছে একটা ছাতা ছিল, সেটা দিয়েই দমাদম 2টো ঘা দিয়েছিল। সেই প্রথম সে বউয়ের গায়ে হাত তুলেছিল। করবী বুঝতে পারেনি মধুসূদন তাকে এমন করে মারবে। বেশ কিছুদিন দুজনের মধ্যে কোনো কথা ছিল না। একা একা বসে সেই সব কথাগুলোই ভাবছিল মধুসূদন। সে শুনল বাইরে কারা কথা বলছে। সে বাইরে গেল। সে দেখল সেখানে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার কয়েকজন। কি হলো কাকা, নিজেদের মধ্যে কি নিয়ে আলোচনা করছো? বলছিলাম শ্যামলের তো অপঘাতে মৃত্যু, বলি 3 দিনের কাজ তো করতেই হবে। এদিকে শ্যামলের বউ তো পাগলির মতো করছে। ঠিকই তো কাকা, দেখো পাড়াতে আলোচনা করে জোগাড় যন্ত্র করতে যদি কিছু টাকা পয়সা লাগে তো বলো কিন্তু। হ্যাঁ, সে তো লাগবেই। সবাই মিলে সেই চিন্তে একটু করে দিতে হবে, না হলে ওই আত্মা শান্তি পাবে না রে। তখন এ পাড়ায় থাকাটাই মুশকিল হয়ে যাবে আবার। গদাইকে কোর্টে তোলা হয়েছিল। সেখানে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতে দিয়েছে। মানে 10টা দিন পুলিশ এসে সকাল সকাল জিজ্ঞাসা করবে কেন মেরেছেন ভাইকে। সেও এই জবাবে বলবে, না আমি মারিনি। পুলিশ মানসিক শারীরিক অত্যাচার করবে। একটু আগেও তাকে গৌতম বাবু কয়েক ঘা মেরেছে। সে বারবার বলছিল, স্যার আমি সত্যি সত্যি আমার ভাইকে খুন করিনি, বিশ্বাস করুন।
দেখ, স্যার তোর সাথে ভালো ব্যবহার করতে পারে, আমি না। সত্যি না বললে পিঠ ফাটিয়ে নুন দিয়ে দেবো কিন্তু। এই লাঠিটা দে তো। স্যার মারবেন না স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার, সত্যি বলছি। সত্যি বলবি না তাই তো? হ্যাঁ, দেখ দেখ কি করি আজকে। ভাইকে মারার আগে একবারও মনে হলো না ওর পরিবার আছে? এরপরে গৌতমবাবু লাঠি দিয়ে গদাইয়ের পিঠে কয়েক ঘা দিয়েছিল। গদাই এক কোণে বসে আছে, মাথাটা প্রচণ্ড ধরেছে, কিছুই ভালো লাগছে না তার। বউ মেয়ের কথা বড্ড মনে পড়ছে। স্যার আসছি। গৌতমবাবু ইন্দ্রনীল সেনের রুমে ঢুকলেন। উনি তখন কাজ করছিলেন। আসুন। বলছি, কিছু স্বীকার করলো? না স্যার, মনে হয় পোড় খাওয়া লোক। লাঠি দিয়ে মারলাম, ভয় দেখালাম, কিন্তু সেই একই কথা, আমি কিছু করিনি, আমি কেন মারবো? বুঝেছি। পোস্টমর্টম রিপোর্টটা ওখানে আছে, বের করে দেখুন। আপনি দেখেছেন স্যার? না না, আমার দেখার সময় হয়ে ওঠেনি। আপনি এটা নিয়েছেন আর শ্যামলের ফোন থেকে কল ডিটেলসটা বের করেছেন? না স্যার, এইটা তো বের করা হয়নি। আপনি ওটা বের করুন, আর সাথে ওর দাদারটাও। হ্যাঁ, বলছি শ্যামলের বউয়ের সাথে একবার কথা বলতে হবে। আর শুনুন, পাড়ায় একবার ভালো করে জিজ্ঞাসাবাদ করুন। কথাই তো আমার লিস্টে প্রথমে থাকলোই, এটা বাদে আর কিছু পাওয়া যায় নাকি ভালো করে খোঁজ নিন। গাড়িটাকে বাজারের কিছুটা দূরে দাঁড় করিয়ে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন গৌতমবাবু, সাথে দুজন কনস্টেবল। দিনের বেলাতে বাজারে ভালোই ভিড় থাকে। এখানে পাশাপাশি কয়েকটা গ্রামের লোক আসে। গ্রামের লোকেরা এখানে কাঁচা শাকসবজি সস্তায় বিক্রি করে। রাস্তার ধারে ধারে অনেক ছোট ছোট করে জায়গা নিয়ে বসে দোকানদারি করছে। গৌতমবাবু একজন ডাবওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। ডাব কত করে? আগে বাবু 30 টাকা পিস। কটা নেবেন বাবু? 250 হবে? হ্যাঁ হবে। বলছি কেটে দেবো? না না, সাইডে রাখো, একটু পরে এসে নিয়ে যাব। আচ্ছা, এখানে রাজেশ মণ্ডল বলে কেউ আছে? ও, তাকেই বুঝি খুঁজতে এসেছেন? কোথায় পাবো? আমি ঠিক জানি না বাবু, এমন নামে অনেকেই আছে। বলবেন নাকি থানাতে তুলে নিয়ে যাব? বাজারের ভিতরে একটা মিষ্টির দোকান আছে, ওর সামনে একজন মাছ নিয়ে বসে, ওর নামই রাজেশ। ওকে সকলে টুপাই বলেই চেনে। লোকটির বলা কথা মতোই গৌতমবাবু বাজারের ভেতরে গিয়ে দেখলেন নির্দিষ্ট জায়গায় বসে মাছ বিক্রি করছেন একজন লোক। তিনি এগিয়ে গিয়ে দাঁড়ালেন। এই, তোমার নাম টুপাই? হ্যাঁ, কেন স্যার? থানাতে যেতে হবে, একটু দরকার আছে। আমি আবার কি করলাম স্যার? এখন তো বিক্রির সময়, পরে গেলে হবে না স্যার? এই এই, কথা বাড়াস না বেশি। এই, তোমরা ওকে ধরে নিয়ে এসো। দুজন কনস্টেবল টুপাইয়ের দুটো হাত ধরে টানতে টানতে বাজারের মধ্যে নিয়ে আসছে। গৌতমবাবু আগে আগে যাচ্ছেন। টুপাই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে পারছে না। এই, একে গাড়িতে তোলো, আমি ডাবটা নিয়ে যাচ্ছি। গৌতমবাবু পকেট থেকে 60 টাকা বের করে এগিয়ে দিলেন দোকানের দিকে। দাও, আমার ডাব দুটো দাও। এই দিন বাবু, এখানে তো 60 টাকা আছে। ডাবের দাম তো 60 টাকা, তাই না? দোকানি লোকটা হাঁ করে তাকিয়ে থাকল। গৌতমবাবু ডাব নিয়ে গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ দিলেন, থানায় চলো। স্যার, আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? কিছু বলুন, আমার মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। তোকে এত ভাবতে হবে না, থানাতে চল, গেলেই বুঝতে পারবি। থানাতে টুপাইকে এনে গৌতমবাবু মেঝেতে বসিয়ে রাখলেন। ইন্দ্রনীল বাবুকে খবর দেওয়া হয়েছে, তিনি এলেই জিজ্ঞাসাবাদ করা হবে। কিছুক্ষণ পরে উনি এসে চেয়ারে বসলেন। গৌতমবাবু, এটাই বুঝি? গৌতমবাবু হালকা করে মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন। আমাকে থানাতে আনা হলো কেন? আমি কি করেছি? আমার বিরুদ্ধে অভিযোগ কি? গৌতমবাবু এটা বুঝতে পারছে না এর বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি, একটু বলুন তো, আমিও শুনি। অনেকগুলো অভিযোগ, সব খবর নিয়ে নিয়েছি, একটা একটা করে শুরু করি।
বাজারে কয়েকদিন ধরে এই যে চোরই মদ বিক্রি হচ্ছিল সেটার সাথে যুক্ত, চড়া সুদে লোনের ব্যবসা করত। একে মদত দিত পার্টির কয়েকজন ছোট খাটো নেতা। আর একটা কথা জানলে অবাক হবেন, যেদিন শ্যামল খুন হলো সেদিন রাতে শ্যামল একে কল করেছিল। ওরে বাবা, তাই নাকি? বিরাট ব্যাপার যে, মার্ডার কেসে যুক্ত। হ্যাঁ, শ্যামলের ফোনের কল ডিটেলস থেকে নাম্বারটা পাওয়া গেছে। খবর নিয়ে জানলাম সেদিন রাতে প্রায় 12:30 নাগাদ গিয়েছিল ওই পাড়ায়। স্যার স্যার আমি কিছু জানি না, স্যার আমি কিছু জানি না। শ্যামল আমাকে ফোন করেছিল মদের জন্য। আমি প্রথমে দিতে চাইনি, আমি জানতাম ওর কাছে টাকা নেই, ধারে নেবে, পরে ও বলল ডবল দাম দেবে, তাই রাজি হয়েছিলাম। মাইরি বলছি। ও তাই নাকি? হ্যাঁ, তুই বাজারের লোককে চড়া সুদে ধার দিস আর টাকা না দিতে পারলে মেরে ফেলার হুমকি দিস। কিরে, দিস না? হ্যাঁ, সব খবর নিয়েছি স্যার, একেবারে ঘুঘুমাল স্যার। গৌতমবাবু, একে লকআপে ঢুকিয়ে দিন, আর এর সাথে সাথে কে জড়িত আছে তার খবরটা নিন। বাজারে কাকে ধার দিয়েছে, কাকে কাকে খুনের হুমকি দিয়েছে, আর চোরাই মদের ব্যবসার সাথে কে কে আছে সবকিছু খবর নিন তো। ভালো করে কেসটা সাজান। স্যার স্যার আমি সত্যিটা কি করে বোঝাবো আমি জানি না। সত্যি ওই দিন রাতে মদ দিতে গিয়েছিলাম আমি। আমার কাছে কল রেকর্ডিং আছে, আমি প্রমাণ করে দিতে পারবো। তাই? ফোনটা বের কর, শোনা দেখি। টুপাইকে সেই রাতে সত্যি শ্যামল মদের জন্যই কল করেছিল। 1 মিনিটের বেশি সেই কথাবার্তায় এটা প্রমাণ হয়ে যাবে। তোকে শ্যামল টাকা দিয়েছিল? হ্যাঁ স্যার, সত্যি সত্যি বেশি টাকা দিয়েছিল। আমি মালটা দিয়েই ব্যাক করেছিলাম, সত্যি বলছি, আমি কিছুই জানি না। গৌতমবাবু, একে এখন লকআপে দিন। আপনি একবার আমার রুমে আসবেন, কথা আছে। আচ্ছা গৌতমবাবু, পোস্টমর্টম রিপোর্টটা আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি পোস্টমর্টম রিপোর্টটা দেখছিলাম। দেখুন, এই কেসটা প্রথম থেকে এতটা ইন্টারেস্টিং লাগতো না যদি না ভিকটিমের পুরুষাঙ্গ কাটা হতো। আমার মন বলছে এটা কোনো রিভেঞ্জ কেস। হঠাৎ করে কোন পুরুষাঙ্গ কাটবে কেন? ইয়েস স্যার, পোস্টমর্টম রিপোর্টটা ভালো করে পড়ে কয়েকটা জিনিস পয়েন্ট করেছি। খুনটা হয়েছে আনুমানিক রাত 2টো থেকে 3টের মধ্যে। শরীরে অ্যালকোহলের নমুনা মিলেছে। হতেই পারে টুপাই সত্য বলছে, বা এটাও হতে পারে একসাথে বসে দুজনে মদ খেয়েছে, তারপর টুপাই খুনটা করেছে। এটা বেশ ইন্টারেস্টিং স্যার। শ্যামলকে হত্যা করার আগে শারীরিক অত্যাচার করেছে। আমার অনুমান যখন ওর শরীরে অঙ্গ ছেদ হয় তখনও বেঁচে ছিল। পোস্টমর্টম রিপোর্টে বলছে জলে ডুবে মৃত্যু। তার মানে ওকে জ্যান্ত অবস্থায় জলে ফেলা হয়েছিল। খুনি কতটা ভয়ঙ্কর তা এখান থেকে ধারণা করা যাচ্ছে। কথাগুলো একটানা বলে থামলেন গৌতমবাবু। এতক্ষণ মন দিয়ে শুনছিলেন ইন্দ্রনীল বাবু। কেসটা যতটা সহজ বোঝাচ্ছিল ততটাও সহজ নয়। খুনি যে একজন ঠান্ডা মাথার, তাই কেসটার প্রথমেই বোঝা গেছে। জামা প্যান্টে আগুন লাগিয়ে দিল যাতে কোনো ক্লু আমরা না খুঁজে পাই, কেবল জুতোটা বাদে। কিন্তু কেন? আচ্ছা, গদাই কি কোনো কিছু স্বীকার করলো? না স্যার, সে একই বাঁশি বাজিয়ে যাচ্ছে। ও কিছুই জানে না। ওকে আমরা ভুল বুঝছি। বেশি দিন এমন করে আটকে রাখতে পারবো না। কিছু একটা আছে, এটা রিভেঞ্জ মার্ডার। আমি একবার গদাইকে জিজ্ঞাসাবাদ করব, তারপরে একবার গদাইয়ের বাড়ি ও শ্যামলের বউকে জিজ্ঞেস করব। আপনি টুপাইয়ের বিষয়টা দেখুন। যদি কাজটা ও করে থাকে তাহলে তার মোটিভটা কি? এসআই ইন্দ্রনীল সেন নিজে চোখে দেখা করতে এসেছে শ্যামলদের বাড়িতে। ওর বউয়ের সাথে কথা বলতে ঘরে ঢুকল। 4 দিন হয়ে গেছে, এখনো এই কেসের কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কেসটা যেন একটু জটিল। ইন্দ্রনীল বাবু শ্যামলের বউকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার স্বামীর সাথে কার কার ঝামেলা ছিল? আমি কিছু জানি না। আপনি বলেছিলেন শ্যামল রাতে বাইরে গিয়েছিল আর ফেরেনি। আপনি তখন বাইরে গিয়ে দেখলেন না কেন? কোথায় গেছে? ও তো মাঝে মাঝেই এমন মদ খেয়ে এসে বাইরে শুয়ে থাকে। সকালে যখন আপনি উঠলেন তখনও ফেরেনি, তখন কি করলেন? কাকে কাকে মানে বিষয়টা বললেন আপনি? আমি পাড়ায় এদিক ওদিক খোঁজ করছিলাম। তারপর একটা জায়গায় আতপোড়া
জামা প্যান্ট দেখতে পাই, আর পাশে ওই জুতোটা ছিল। সেগুলো দেখেই চিনতে পারি এগুলো ওরই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি বলবেন? বলুন, কি জানতে চান? শ্যামল যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে সেটা জানেন? মহিলা এবার একটু মাথা নিচু করলেন, যেন সব জানে। তপু কথাগুলো শুনে লজ্জা লাগলো। দেখুন, চুপ থাকবেন না, বলুন। হ্যাঁ, সব জানি। ওর সাথে আমার এই নিয়ে ঝামেলাও ছিল। আমাকে অনেক কথা লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছিল ওর সাথে। এর জন্য আপনার খুব রাগ হতো, তাই না? আর শেষে রাগের মাথাতে হত্যা করে দিলেন, এমনটা নয় তো? না না স্যার, আমি খুব অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। এই সংসারটা ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলাম। তবে ভগবান যে এভাবে আমার মনের কথা শুনবে। থানাতে ফিরে এসে ইন্দ্রনীল সেন গৌতম বাবুকে ডাকলেন। এই কেসটা নিয়ে বেশ চিন্তিত ইন্দ্রনীল বাবু। কয়েকদিন পেরিয়ে গেছে, এখনো আসল খুনিকে তো দূরের কথা, কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের মনেই কেস সম্পর্কে গভীর চিন্তা করছিলেন ইন্দ্রনীল বাবু। স্যার, ডেকেছিলেন? আসুন, কথা আছে। গৌতম বাবু চেয়ারটা টেনে নিয়ে বসলেন। উনি দেখলেন ইন্দ্রনীল বাবু বেশ চিন্তিত, কিছু একটা ভাবছে। উনি একটু গলা ঝাঁকুনি দিতেই ইন্দ্রনীল বাবু একটু নড়ে চড়ে বসলেন। স্যার, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি ব্যাপার স্যার? শ্যামলের কেসটা সমাধান করতে বেশ বেগ পেতে হচ্ছে। কেসটা একটু ঘোরালো, তাই না? আচ্ছা, আমাদের সন্দেহের তালিকায় এখনো পর্যন্ত কে কে আছে তার একটা লিস্ট করেছি, দেখুন তো। নাম্বার 1 হচ্ছে শ্যামলের দাদা গদাই। 2 দিন আগে ঝগড়া হয়েছিল, তখনই দাদা ভাইকে মেরে ফেলবে এটা পাড়ার সকলে শুনেছে, তাই এটা হচ্ছে প্রধান অভিযুক্ত। দ্বিতীয় হচ্ছে টুপাই। যেদিন শ্যামল খুন হয় তার আগের দিন রাতে দেখা করতে গিয়েছিল, তবে ফোন কল রেকর্ডিং অনুযায়ী শ্যামলকে মদ দিতে গিয়েছিল। স্যার, হতেও তো পারে যে টুপাইয়ের সাথে শ্যামলের বউয়ের কোনো চক্কর চলছিল, সেটা শ্যামল জানতে পেরেছিল, তাই এত রাতে মদের ঘরে ডেকেছিল। হতে পারে শ্যামল হয়তো টুপাইকে মারতে চেয়েছিল, উল্টে নিজেই খুন হলো। কোনো অনুমানই বাইরে রাখা যাবে না, এখানে যা খুশি হতে পারে, এটাই তো ভাবাচ্ছে আমার। আচ্ছা, নাম্বার 3 হলো শ্যামলের বউ। ওনার সাথে কথা বলে মোটেও সুবিধের লাগলো না। শ্যামলের অন্য নারী সঙ্গ ছিল, এটা জানতো। মাঝে মাঝে শ্যামল এসে মারত। এমনটা হলে যে কোনো মহিলার রাগ হওয়া স্বাভাবিক। সুযোগ বুঝে রাগে হত্যা করলে আর পুরুষাঙ্গ কেটে নিয়ে শিক্ষা দিল। স্যার, মহিলার গায়ে এত শক্তি হবে স্যার যে একজন পুরুষকে দড়ি দিয়ে বেঁধে জলে ফেলবে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। যদি টুপাই ওকে সাথ দেয় তাহলে হয়তো এটা সম্ভব হলেও হতে পারে। ফোন কেনার পর থেকে করবী সারা দিন ফোন নিয়ে বসে থাকত। শ্যামল ওকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব অ্যাপস ওপেন করে দিয়েছিল। করবী প্রতিদিন নিজের ছবি পোস্ট করত, সেখানে বিভিন্ন অপরিচিত মানুষ এসে কমেন্ট করে যেত। নিজের অজান্তে সে অন্য একটা ফাঁদে পড়ে গিয়েছিল। মধুসূদন একদিন বাড়ি ফিরে দেখল তার বউ ব্যস্ত ফোন নিয়ে। আগের মতো আর সংসারে মন নেই। সে ফোন দেখতে চাইলেও ফোনটা তাকে দেয় না। এই নিয়ে আবারও একদিন দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল। একদিন হুট করে করবী তার মামার বাড়ি চলে গিয়েছিল, কাউকে কিছু না বলে। মধুসূদনের চিন্তার শেষ ছিল না। মধুসূদন চিন্তিত হয়ে ছুটে গিয়েছিল ওর মামার বাড়ির ঠিকানায়। সেখানেই দেখা মিলেছিল করবীর। তার মাথায় সিঁদুর নেই, হাতের শাঁখা পলা সব খুলে ফেলেছিল। মধুসূদনের সাথে পাকাপাকি ভাবে ডিভোর্স না হলেও এটাও যে এক প্রকারের ডিভোর্স, এটা সে বুঝতে পেরেছিল। মধুসূদন এর পরেও আরও 1-2বার দেখা করতে গিয়েছিল, তবে করবী সেখানে নাকি আর থাকতো না, তাই দেখা হয়নি। নিজেকে ব্যস্ত রাখতেই সে রাতে বই পড়ে। তার পছন্দের বিষয় গোয়েন্দা
রহস্য গল্প। মাঝে মাঝেই সে অফিস থেকে আগে বেরিয়ে কলেজ স্ট্রিট চলে যায়। সেখান থেকে পুরাতন কিছু বই কিনে নিয়ে ঘরে আসে। আমরা এই ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে চাইছি। সিকিউরিটি গার্ড তৎপর হলেন, ম্যানেজারের রুম থেকে ফিরে এসে যেতে বললেন। ইন্দ্রনীল বাবু ম্যানেজার রুমের সামনে কাঁচের দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলেন একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা ম্যানেজারের রুম তো? আসুন স্যার, আমি এই ব্রাঞ্চের ম্যানেজার সৌমাল্য দেবনাথ। আপনারা প্লিজ বসুন। সৌমাল্য বাবু নিজের চেয়ারে বসলেন। হ্যাঁ স্যার, বলুন, কিছু দরকার? আমি এসআই ইন্দ্রনীল সেন, আর ইনি হলেন এএসআই গৌতম বাবু। আমরা এই কেসে তদন্ত করছি, যেখানে আপনার কিছু হেল্প লাগতো। আচ্ছা, তা ঠিক কেমন ধরনের সাহায্য যদি একটু বলেন? শ্যামল বলে একজন খুন হয়েছে। উনি আপনাদের ব্যাংকের একজন কাস্টমার। আমরা ওনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইছি। বুঝলাম, তবে এমন করে তো ব্যাংকের তথ্য কাউকে দেওয়া যায় না স্যার। যদি নমিনি এসে বলে তাহলে দেওয়া যায়। দেখুন স্যার, ওটা না হলে আমরা তদন্তের কাজ চালাতে পারবো না। যদি আপনি চান, আপনার হায়ার অথরিটি থেকে পারমিশন নিতে পারি আমি। সৌমাল্য বাবু কিছু একটা ভাবলেন, তারপর মুখে একটা হাসি এনে বললেন, স্যার যদি একটা মেল করে দিতেন তাহলে আমি বিকেলের মধ্যেই স্টেটমেন্ট পিডিএফ সেন্ড করে দিতাম। বুঝতেই পারছেন তো, ব্যাংকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ওকে, নো প্রবলেম। আমি কাস্টমার নেম ও ডিটেলস সেন্ড করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। ইন্দ্রনীল ও গৌতম বাবু উঠে দাঁড়ালেন। সামনে এগিয়ে এসে সৌমাল্য বাবু হ্যান্ডশেক করলেন, একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, এখানে আমার নাম্বার আর মেল আইডি আছে, আপনি একটা মেল করে দিন, আমি সেন্ড করে দেবো। স্যার, ব্যাংক থেকে স্টেটমেন্ট এসে গেছে। হ্যাঁ, আমি প্রিন্ট করে এনেছি, এই যে। ইন্দ্রনীল বাবু বেশ মনোযোগ দিয়ে স্টেটমেন্টটা দেখলেন। ব্যাংক ব্যালেন্স খুব একটা বেশি নেই, কয়েকটা ছোটোখাটো খরচা, ক্যাশ জমা, কয়েকদিন আগেই 10,000 টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে, আরও কয়েকটা ছোটোখাটো ট্রানজ্যাকশন হয়েছে। ইন্দ্রনীল বাবু 2 পাতা স্টেটমেন্ট থেকে মাথা তুলে ড্রয়ার থেকে হাইলাইটারটা বের করে পাতা উল্টে কয়েকবার টাকার অঙ্কে দাগ দিলেন। গৌতম বাবু, এই যে দেখুন, এখানে কয়েকবার 299 টাকা করে খরচ। এটা মনে হচ্ছে না রিচার্জ হয়েছে। এগুলো কোন নম্বরে হয়েছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে বের করে দিতে বলুন তো। স্যার, নম্বরগুলোর ডিটেলস এসে গেছে। একটা নম্বর করবি বলে একজনের নামে রেজিস্টার করা আছে। আচ্ছা, করবিন নামে যে সিম রেজিস্টার আছে তার ডিটেলসটা বের করুন। নাম, ঠিকানা A to Z আমার চাই, আর তার সাথে শ্যামলের কি সম্পর্ক আছে সেটা জানতে হবে। স্যার, বলতে হবে না, আমি করবির নাম্বারে কল ডিটেলস বের করে নিয়েছি। খবর নিয়েছি শ্যামল যে পাড়ায় থাকতো সেখানে এই করবিও থাকতো। 1 বছর আগেই নাকি বাড়ি ছেড়ে চলে যায়। পাড়ার লোক বলছে ওর বর মধুসূদন নাকি ওকে মারধর করত। হতেই পারে শ্যামল পাড়ার লোক, তাই ফোন রিচার্জ করে দিয়েছে। স্যার, এখানেই তো ভাববার বিষয়, যে মহিলার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই তিনি কেন পাড়ার লোকের সাথে যোগাযোগ রাখবেন? শ্যামল প্রায় প্রতি মাসে রিচার্জ করেছে। স্যার, করবের একটি দ্বিতীয় নাম্বার আছে যেটা শ্যামলের নামে রেজিস্টার রয়েছে। সেখানে শ্যামলের অ্যাকাউন্ট থেকে মাঝে মধ্যে রিচার্জ হয়েছে। আমি সেই নাম্বারে কল ডিটেলসও বের করে দেখেছি। সেই নম্বরে শ্যামলের ফোন থেকে নিয়মিত কল এসেছে। এমনকি যেদিন শ্যামলের বডি পাওয়া গিয়েছে সেই দিনও রাতে কথা হয়েছে। তার মানে শ্যামলের দ্বিতীয় সিম ছিল করবির কাছে, আর এটা বাড়িতেও কেউ জানতো না, তাই তো? একদমই তাই। মহিলা যে কটা নম্বরে কল করতেন সেই নম্বরগুলোকে ট্রেস করতে দিয়েছি। ওনাদের সাথে দেখা করে কথা বলতে হবে। আশা করছি দুপুরের মধ্যে এটা করে নিতে পারবো। মধুসূদন তখনও অফিসে কাজ করছিল। সে দেখল একটা আননোন নাম্বার থেকে কল আসছে। সে ফোনটা ধরল। হ্যালো, আমি এসআই ইন্দ্রনীল বলছি। আপনি একবার থানাতে এসে দেখা করবেন। কেন বলুন তো? এলেই জানতে পারবেন। আমি তো এখন অফিসে, কালকে গেলে হবে? না না, আজকে সন্ধ্যের পরে আপনার সুবিধা মতন আসুন, আর আপনি না এলে আমরাই চলে যাব না হয়। থানা থেকে ফোনটা আসার পর থেকেই কোনো কাজে
মন ছিল না মধুসূদনের। ঘটনাটি ঠিক কি যার জন্য তাকে তাড়াতাড়ি ডেকে পাঠানো হলো? আজকে স্যারকে বলে সে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। থানাতে যখন ঢুকল তখন সন্ধে 7টা বাজছে। 10 মিনিট বসে থাকার পরে এএসআই গৌতমবাবু এলেন। আপনি মধুসূদন, তাই তো? হ্যাঁ আমি। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, আসুন আসুন। একটা রুমে গিয়ে একটা চেয়ার দেখিয়ে বসতে বললেন গৌতমবাবু। তারপরে একটা ফাইল এনে সেটা খুলে বসলেন। আচ্ছা, আপনার স্ত্রীর নামে কি করবি? একটা সময় আমার স্ত্রী ছিল, এখন আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। ডিভোর্স হয়ে গেছে আপনাদের? না, ডিভোর্স না হলেও ও এখন আর এই সম্পর্কটা মানে না। আমি আপনার পাড়াতে খোঁজ নিয়ে জেনেছি যে মোটামুটি 1 বছরের মতো হলো আপনার স্ত্রী নাকি আপনার সঙ্গে থাকেন না। সমস্যাটা ঠিক কি হয়েছিল বলতে পারেন? আসলে ওর মনে হয়েছে তাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি ফিরিয়ে আনতে গেছিলাম, আসতে রাজি ছিল না। কারণ জিজ্ঞাসা করেননি? করেছিলাম, কিছু বলেনি। আমি ওর আগে আর যোগাযোগ রাখিনি। দেখুন, আমার কয়েকটা ইনফরমেশন পেয়েছি। আপনার স্ত্রী কোনো বড় ধরনের চক্রের সাথে যুক্ত ছিল। আগে একজন অপরিচিত মানুষের সাথে ফেসবুকে আলাপ করে তারপর তার সাথে কিছু ব্যক্তিগত কথা হয়, ছবি আদান প্রদান হয়, আর তারপরে শুরু হয় ব্ল্যাকমেল। আমরা এর প্রমাণও পেয়েছি। যাদের সাথে হয়েছে তারা টাকাও দিয়েছে। এই ব্ল্যাকমেলিংয়ের কাজটা করতো শ্যামল। মধুসূদন যেন কিছুটা অবাক হলো, চোখগুলো স্থির হয়ে গেছে। কথাগুলো শুনে যেন রেগে গেল। আমাদের পাড়ার শ্যামল? হ্যাঁ, ওর খুনের ব্যাপারে তদন্ত করতে গিয়ে এইসব ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, আপনার স্ত্রী এখন কোথায়? ও তো ওর মামার বাড়িতেই থাকে। আমি ওখানেই দেখা করেছিলাম 1 বছর আগে। কেন? আমাদের ঠিকানাটা দিন, আমরা গিয়ে কথা বলবো। মধুসূদনের দেওয়া ঠিকানায় গিয়ে পুলিশ জানতে পেরেছিল এখানে এখন আর করবি থাকে না। মাস 10 হলো একটা আলাদা রুম ভাড়া করে থাকত। পুলিশ এদিক ওদিক থেকে ঠিক করবি যেখানে থাকত সেই ঠিকানা বের করে ফেলল। এসআই ইন্দ্রনীল বাবু এই খোঁজ খবর চালানোর জন্য গৌতমবাবুকে পাঠিয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিলেন সেখানকার লোকাল পুলিশের একটা টিম। গৌতমবাবুরা যখন বাড়িটার কাছে পৌঁছালো তারা দেখল বাড়ির মালিক যে ঘরটা দেখিয়েছিল সেটা বন্ধ। ঘরের চারপাশে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারা এই নতুন ভাড়াটিয়ার কথা ঠিক জানে না। ঘরের জানালা ভেতর থেকে বন্ধ। লোকাল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি সাথে এসেছিলেন তিনি গৌতমবাবুর উদ্দেশ্যে বললেন, ঘরে তো তালা দেওয়া, মনে হয় কেউ নেই। তবে আমাদের তালা ভেঙে ঘরে যাওয়া উচিত, কি বলেন? আপনি যা বলেন। এই, তোমরা তালা ভাঙো। একজন কনস্টেবল এগিয়ে গিয়ে একটা ইঁট কুড়িয়ে কয়েকটা ঘা দিতেই তালাটা ভেঙে গেল। দরজা খুলে ভেতরে গেলেন গৌতমবাবু ও আরও কয়েকজন। ছোটখাটো একটা ঘর, একটা ছোট কিচেন রুমের মতো, একটা সিঙ্গেল বেড, আর এদিক ওদিক ছড়ানো আছে কয়েকটা জিনিস। ঘরের ভিতরেই একটা বাথরুম। একজন কনস্টেবল সেই দিকে গিয়ে দরজা খুলতেই আঁতকে উঠে চেঁচিয়ে উঠলেন, ও বাবা গো স্যার, এখানে একটা বডি! গৌতমবাবু গিয়ে দেখলেন একটা মহিলার লাশ, বেশ কয়েকদিনের পুরনো, গন্ধ বের হচ্ছে, হালকা পচনও লেগেছে। তিনি নাকে রুমাল চাপা দিলেন। মনে হচ্ছে ইনি করবি। এখন বডিটাকে হসপিটালে নিয়ে চলুন, ঘরটা সার্চ করতে হবে। বডিটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর এনার মামা মামিকে খবর দিচ্ছি। আর শুনুন, পাড়াতে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই কাজটা যত তাড়াতাড়ি হয় আমার মনে হয় ততই ভালো, কারণ বডি দেখে তো মনে হচ্ছে 5-6 দিনের পুরাতন। আচ্ছা, বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। একজন কনস্টেবল বাইরে গেলেন বাড়ির মালিককে ডাকতে। ঘরের ভেতরে পুলিশের একটা টিম সার্চ করছিল। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে, তারাও এসে যাবে কিছুক্ষণের মধ্যে। ঘরের মধ্যে থেকে একটা চেয়ার বাইরে বের করে বসলেন গৌতমবাবু।
এসআইকে রিপোর্ট দেওয়ার জন্য পকেট থেকে ফোন বের করে কল লাগালেন। হ্যালো স্যার, একটা বাজে খবর আছে। পুলিশের চাকরি জীবনে ভালো খবর তো আর কখন পেলাম? খারাপ খবরটাই বলুন না হয়। স্যার, করবীর মামার বাড়িতে এসে জানতে পারি যে উনি এনাদের সাথে আর থাকতেন না, অন্য একটা বাড়িতে ভাড়া থাকতেন। ওখানে এসে দেখি যে দরজায় তালা। সেটা ভেঙে যখন ভেতরে গিয়ে দেখি তখন ওনার দেহ পাই। দেখে মনে হলো কয়েকদিন আগেই মার্ডার করা হয়েছে। আমাদের কাছে যা ইনফরমেশন আছে তা দেখে মনে হলো যে ইনিই করবি। তাহলে ইনিও খুন হলেন। এবার ভাববার বিষয়, কি খুনটা করলো। ওকে, আপনি পাশাপাশি সবাইকে জিজ্ঞেস করুন, কে আসতো, কে যেত, সবকিছু যা জানা যায়। দুটো খুন, বুঝলেন? মহিলার যা কেচ্চা আছে সেটা স্বাভাবিক, তবে এখানে এসে কথা বলতে পারলে হয়তো শ্যামলের কেসের বিষয়ে কিছু জানা যেত। খুনি ধরতে কি একটা লাশ আবিষ্কার। কেসটা জটিল থেকে জটিলতর হচ্ছে। এবার পরিষ্কার কেউ রিভেঞ্জ নিতেই খুনটা করেছে। আচ্ছা স্যার, আমি এখন রাখছি, আপনাকে জানাবো আর কিছু জানতে পারলে। একজন কনস্টেবল সঙ্গে করে একজন লোককে এনেছে। ভদ্রলোকের বয়স আনুমানিক 60-এর কাছাকাছি, মাথায় কাঁচা পাকা চুল। লোকটি হাত জড়ো করে প্রণাম করল। স্যার, ইনি এই বাড়ির মালিক। গৌতমবাবু কনস্টেবলকে নির্দেশ দিলেন ভেতর থেকে একটা চেয়ার নিয়ে আসার জন্য। কয়েক মিনিট পরে কনস্টেবল একটা চেয়ার দিয়ে গেল। কনস্টেবল চলে গেলে গৌতমবাবু ভালো করে লোকটির দিকে তাকিয়ে একবার জরিপ করে নিলেন। আপনি বসুন, কয়েকটা কথা আছে। আমি সত্যি কিছু জানি না। আমার এই বাড়িটা বেশ পুরাতন, কেউ ভাড়া নিতে চাইতো না। আর দেখুন, এতদিন পরে একজনকে ভাড়া দিলাম, তাও আবার এমন ভাবে মৃতদেহ পাওয়া গেল। আরে আরে, আপনি এখনই ভয় পাচ্ছেন কেন? যা জিজ্ঞাসা করবো বলবেন তো? আচ্ছা, এই মহিলা কবে আপনার থেকে ভাড়া করেছিল? তা প্রায় মাস 10 আগে হবে। কোনো এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ, একটা লিখিত করেছিলাম, এই যে সাথে করে নিয়ে এসেছিলাম। ভদ্রলোকের হাত থেকে কাগজটা নিয়ে গৌতমবাবু ভালো করে দেখলেন। প্রায় মাস 10 আগের একটা এগ্রিমেন্ট পেপার। সেখানে উইটনেসের জায়গায় শ্যামলের সই আছে। আচ্ছা, এখানে যেই সইটা আছে সেই লোকটাকে চেনেন আপনি? করবের দাদা শ্যামল, ও তো মাসে 1-2 বার আসতো, কিছুক্ষণ থেকে চলে যেত। আচ্ছা, ভাড়া নেবার সময় কি বলে ভাড়া নিয়েছিল? বলেছিল ওর বরের সাথে ঝামেলা, তাই এখানে থাকবে। করবে কোনো একটা কাজ করে ওটা বাড়ি থেকেই করবে। মাঝে মধ্যে অফিসে যেত, এই যা। ও, তা কেউ আসতো? না, কেবল শ্যামল ছাড়া আর কাউকে কখনো দেখিনি। অবশ্য আসলেও আমি হয়তো জানি না। তবে এই তো কদিন আগে একজন এসেছিল, পাড়ার মুদিখানার দোকানের লোকটা বলছিল। আমি কলকাতায় গিয়েছিলাম, এসে দেখলাম যে ঘরে তালা দেওয়া। ভাবলাম অফিসের কাছে গেছে। কথাটা শুনেই যেন গৌতমবাবু তিরিং করে দাঁড়িয়ে পড়ল। কি বললেন? দিন 4 আগে এসেছিল? চলুন তো, কে দেখেছে? লোকটি ও গৌতমবাবু বাড়ি থেকে কিছুটা দূরে একটা মুদিখানা আছে, ওখানে গেলেন। বাড়ির মালিক দোকানির সাথে কি যেন একটা আলোচনা করে এসে বললেন, স্যার, এইদিকে আসুন, ওকে ডেকেছি, ও ভালো বলতে পারবে। মিনিট 2 পরে একজন লোক বাইরে এসে দাঁড়ালো ওদের কাছে। আচ্ছা, আপনি দেখেছিলেন কে কে বাড়িতে এসেছে? আসলে আমি দোকানে বসে যেটুকু দেখতে পাই, এই তো দিন 4 আগে দুপুরের দিকে একজন লোক এসেছিল। কেমন দেখতে? আর কখন ওখান থেকে বেরিয়েছিল? কেমন দেখতে তা বলতে পারবো না। এই একটা ফুল হাতা জামা, চোখে চশমা পড়েছিল, মুখেতে মাস্ক পড়েছিল। বুঝলাম। তার মানে এই সেই ব্যক্তি যিনি খুনটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন। আর কোনো দরকার হলে বলবো। বডিটাকে হসপিটালে পাঠানো হয়েছে। ঘরে সার্চ করে তেমন কিছুই পাওয়া যায়নি। যে খুনি সে কোনো প্রমাণ রাখেনি। সে নিখুঁতভাবে খুনটা করে বডিটাকে বাথরুমে রেখেছে। লাশ পচে গিয়ে গন্ধ ছাড়তে দিন 10 লাগতো। আর যাওয়ার আগে চাবি তালা দিয়ে ঘর বন্ধ করে, এমনকি ঘরের জানলা সব আটকে দেয়, যেন দেখে মনে হয় যে সে নিজেই বাইরে গেছে। বিষয়টা এবার হলো,
এই মহিলাকে হত্যা করার আগে চিৎকার করেননি কেন, বা করলেও কেউ শুনতে পায়নি? স্যার, আরও একটা বিষয়, এলাকার একজন লোক বললেন যে 4 দিন আগেই নাকি মহিলার সাথে দেখা করতে একজন এসেছিলেন। সারা দিন যা যা হয়েছে সবই রাতে ফোন করে গৌতম বাবু এসআই ইন্দ্রনীল বাবুকে রিপোর্ট দিলেন। কথাগুলো শুনে নিয়ে ওপাশ থেকে ইন্দ্রনীল বাবু বললেন, এটা পরিষ্কার হয়ে গেল যে শ্যামলের সাথে করবীর নিয়মিত যোগাযোগ ছিল। করবীর স্বামী না জানলেও শ্যামল জানতো করবী কোথায় আছে, আর ওই ঘরে বসেই যে কেচ্ছা করত সেটা তো পাড়ার লোকেদের থেকে খবর নিয়েছি। করবীর ভাড়া বাড়িতে অচেনা লোকেদের আনাগোনা ছিল, আর মাঝে মাঝেই ক্লায়েন্টদের সাথে নিজেও দেখা করতে যেত। স্যার, মহিলা কল ডিটেলস থেকে কয়েকজনের সাথে কথা বলে যা বুঝলাম, সকলেই টাকার বিনিময়ে করবীর সাথে রাত কাটাতো। আর দেখা করার কয়েকদিন পর থেকেই ওদের ফোনে আননোন নাম্বার থেকে গোপন কথাবার্তা বা ভিডিও সেন্ড করে তাদের ব্ল্যাকমেল করত, টাকা চাইতো। তারা ভয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্যাশ টাকাও দিয়ে এসেছে। শ্যামলের ছবি দেখাতে কয়েকজন আইডেন্টিফাইও করেছে। তাদের মধ্যে থেকেই কেউ খুনটা করেননি তো? স্যার, আমি একটা লিস্ট করেছি, আপনাকে সেন্ড করে দিচ্ছি। আসলে তারা লোক লজ্জার ভয়ে থানাতে আসতে চাইছে না, সকলেই ব্যবসায়ী লোক। বুঝলাম, ঠিক আছে। ওইদিকে দেখো কোথাও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নাকি। গৌতমবাবু লোকাল থানার কয়েকজনকে নিয়ে এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়েছেন। মুদির দোকানের লোকটির কথা মতো সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিক ওদিক সিসিটিভি ক্যামেরা দেখা হচ্ছে। তেমনভাবে কিছু বলতে পারছে না, তবে পাড়ার কয়েকজন বলছে দেখেছে, তবে মুখ দেখেনি। প্রায় ঘন্টা দেড়েক এদিক ওদিক জিজ্ঞাসাবাদের পরে গৌতমবাবু একটা মেডিসিন শপের দোকানে এসে দাঁড়িয়ে আছেন। কিছু একটা ভেবে দোকানদারকে জিজ্ঞাসা করলেন, এখানে মাস্ক পাওয়া যায়? হ্যাঁ স্যার, কেন পাওয়া যাবে না? কটা লাগবে স্যার? আচ্ছা, এই 4-5 দিন আগে কেউ মাস্ক কিনেছিল বিকেলের দিকে? লোকটা ফুল হাতা জামা, চোখে চশমা ছিল, এমন কেউ এসেছিল? একটু মনে করে বলুন তো। আসলে স্যার, ওই করোনার সময় মাস্কটা তো ভালোই বিক্রি হতো। ইদানিং কেউ কিনেছিল কিনা, হ্যাঁ আপনি বলতে মনে পড়ে গেল। এই কয়েকদিন আগেই একটা লোক এসে মাস্ক চাইল, আমি দিলাম। আমাকে না ফোনে একটা ঠিকানা দেখিয়ে জিজ্ঞাসা করলো যে এটা কোথায়। চোখে চশমা ছিল, হ্যাঁ, তার উপরে আবার মাস্ক পরলো, যেন চুরি করতে যাবে। তারপরে হনন করে বেরিয়ে গেল। লোকটাকে আপনি দেখেছেন তাই তো? আপনাদের সিসিটিভি আছে? না স্যার। কেন, কিছু হয়েছে? একটা কেসের কাছে লাগবে, এমনকি একজন ব্যক্তিকেও খুঁজছি। ও দাঁড়ান স্যার, আমাদের দোকানের পাশেই তো সোনার দোকান আছে, ওদের ক্যামেরা আছে। ওতে যদি কিছু উঠে থাকে তাহলে থাকতে পারে। চলুন তো দেখি। পুলিশ দেখে সোনার দোকান থেকে একজন বেরিয়ে আসতেই মেডিসিন দোকানের বিক্রেতা বললেন, এই তোমাদের দোকানে সিসিটিভি দেখতে চাইছেন স্যার? আমরা তো এই বিষয়ে কিছু জানি না, বাবু তো এখন দোকানে নেই। আপনাদের বাবুকে খবর দিন, তাড়াতাড়ি আসতে বলুন। থানা থেকে একজন এসেছে। 4 দিন আগেকার ভিডিও দেখা হচ্ছে। সোনার দোকানের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটা মেডিসিন দোকানের বাইরের দিকটা দেখা যাচ্ছে। ওই ক্যামেরাতেই বিকেলের ভিডিও দেখছে গৌতমবাবু ও মেডিসিন দোকানের লোকটা। আধ ঘন্টা পরে দোকানি লোকটা একজন লোককে দেখিয়ে স্টপ করতে বলল। স্যার, আমার মনে আছে এই লোকটাই সেদিন এসেছিলেন। গৌতমবাবু জুম করতে বলল লোকটির ওপরে। এরপরে যার ছবি দেখা দিল সেই লোকটিকে গৌতমবাবু কিছুটা চেনা চেনা লাগলো। কোথায় দেখেছে মনে করতে পারল না। উনি একটা ছবি তুলে পাঠিয়ে দিলেন এসআই ইন্দ্রনীল বাবুর ফোনে। ওকে, ধন্যবাদ। আবার যদি কোনো দরকার হয় এসে কথা বলবো। এখন আমরা আসছি। ওকে, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে আবার একটা নতুন মাছ জালে পড়েছে। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই টাকা আসবে। করবী বৌদিকে সে নিজেই এই লাইনে এনেছিল। আসলে পুরুষ মানুষ মেয়ে মানুষেই মজে। আর কিছু মেয়ে
মজে টাকার নেশাতে। কেমন করে বড় লোক হবে, আরো টাকা চাই, টাকার নেশা, বড্ড বাজে নেশা। বিছানাতে শুয়ে শুয়ে শ্যামল এইসব কথাগুলোই ভাবছিল। বিকেলে নেশা করেছিল, নেশাটা এখন অনেকটাই কেটে গেছে। আজকে করবী বৌদিকে একবার কল করতে হবে। মাছটাকে টোপ দেওয়া হয়েছে, কতটা গিলেছে বুঝতে হবে। দরজা খুলে বাইরে এলো সে। রাত 12টা বেজে গেছে। ঘরে কথা বলা যাবে না, বউ সন্দেহ করতে পারে। একটু নেশার দরকার, নইলে হবে না। কথাটা ভেবেই টুপাইকে কল করলো সে। কয়েক মিনিট কথা বলে ফোনটা কাটল। পকেট থেকে একটা আলাদা সিম বের করল, সেটা ফোনে লাগিয়ে মেসেজ করল করবী বৌদিকে। মধুসূদন বিছানায় বসেই বই পড়ছিল। হঠাৎ শুনল একটা বাইকের শব্দ। এত রাতে এইদিকে কে ভেবে জানালা দিয়ে উকি দিল, তবে কাউকে দেখতে পেল না। মিনিট চারেক ওখানেই দাঁড়িয়ে থাকলো সে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। সে দেখল একটা বাইকে করে কেউ যেন চলে গেল। এইদিকে রাস্তায় তেমন ভালো লাইট নেই। কয়েক মাস আগে পাড়া থেকে চাঁদা তুলে কারেন্টের পোস্টে হুক মেরে লাইট ও সুইচ করা হলেও এখন অধিকাংশই অচল। একটা উঁচু পাথরের ওপর বসে শ্যামল বোতল খুলে মাল খাওয়া শুরু করেছে। অন্ধকারে তার বড্ড ভয় লাগে, তাই লাইটটা জ্বেলে রেখেছে ফোনের। নেশাটা অল্প অল্প চড়তে শুরু করেছে। সে দেখল এতক্ষণ বাদে করবী বৌদি কল করছে। কি ব্যাপার বৌদি, এত দেরিতে? এই তো একটা কাজ ছিল, সেটা শেষ করেই ফোন করলাম। কথা শুনে তো মনে হচ্ছে খুব মদ গিলেছ। এই একটুই তো খাই। নতুন মাছটা টোপ গিলেছে তো। হ্যাঁ, আর আমি বলে কি না দেখা করতে চাই। আমি বলেছি দেখা করলে 10,000 লাগবে, এমন করেই খেলাচ্ছি বুঝলে। চালিয়ে যাও চালিয়ে যাও, অনেক টাকা লাগবে। ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, টাটা। শ্যামল কথা বলতে বলতে কখন যে হাঁটতে শুরু করেছিল সে খেয়াল করেনি। নেশাটা তার চড়ে গিয়েছিল। একটা জায়গা পেয়ে সেখানেই বসে গিয়েছিল। নেশার ঘোরেই বকবক করছিল। সে এতক্ষণ দেখেনি তার পেছনে দাঁড়িয়ে আছে মধুসূদন। এতক্ষণ অনেক কথাই সে শুনেছিল, তবে কথার মানে কিছুই বুঝতে পারেনি। কি রে শ্যামল, তুই এখানে এত রাতে, কি ব্যাপার? কে? ও মধুদা, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম গো, ভাবলাম ভূত। কিরে, মদ খাচ্ছিস যে? বউয়ের সাথে ঝগড়া হলো নাকি? আরে দূর, বউয়ের কথা বাদ দাও তো। চল, তোকে বাড়িতে দিয়ে আসি। এখানে থাকিস না। তোর গলা শুনেই বাইরে এলাম। আরে একটু আগে আসলে তোমার বউয়ের সাথে কথা বলতে পারতে। আমার বউ? সে তো কবেই পালিয়ে গেছে। সবই তো জানিস। কতটা ভালোবাসতাম, কেন পালালো আমিও জানি না। মেয়ে মানুষদের চেনা কি এত সহজ? সে গেছে, ভালোই হয়েছে। সে এখন 12 জনের সাথে শুয়ে থাকে। দেখ শ্যামল, মদ খেয়ে একদম বাজে কথা বলবি না। তুই ঘরে যা, মাথা গরম করাস না, যা। গো, মধুদার কষ্ট হচ্ছে। আমি মাতাল হতে পারি, মিথ্যে বলি না। প্রমাণ চাও? তুই ঘরে আয়, এসে বস। আয়, চল চল, তোকে ধরে নিয়ে যাই। এখানেই ঘুমা, সকালে বাড়িতে বলে দেবো রাতে তুই এখানেই ছিলিস। আয়। কি ভাবছো আমি ঢপ দিচ্ছি? এ দেখো, একটু আগে কল করেছিলাম, করবী বৌদি বলে সেভ আছে। দেখো, তোমার বউ এখন বড় খিলাড়ি,
মাস গেলে 50,000 কামায়, বুঝলে? 50,000। এই শ্যামল ছিল বলেই পারছে। এখন শালি টাকা চিনেছে, আমাকে ভাগে কম দিচ্ছে। শালি হারামি মেয়ে, একদম বিশ্বাস করি না। শ্যামল কি বলছে মধুসূদন কিছুই বুঝতে পারে না। তবে শ্যামল নেশার ঘরে তার ফোনে লক খুলে যা দেখায় তা দেখে মধুসূদনের মাথা ঘুরে যায়। তার বউয়ের সাথে অন্য পুরুষদের ছবি। কি দেখলে? তোমার বউ এখন ফাঁদ পাততে জানে। তুমি কিছুই জানো না, কিন্তু আমি সব জানি। মধুসূদনের মাথাটা গরম হয়ে গেল। সে বুঝল করবী কতটা নোংরা। সে মনে মনে এতদিন ভাবত তার বউ ঠিক একদিন ফিরে আসবে, তবে না, সে আর সেটা চায় না। শ্যামল তার মানে সব জানে। শ্যামলের নেশা চড়ে গেছে। পুরো বোতলটাই এক নিঃশ্বাসে ঠকঠক করে গলায় ঢেলে দিয়েছে। এই নেশা চরম নেশা। সে আর মাথা হেলিয়ে বসে থাকতে পারছে না। সে মেঝেতেই শুয়ে পড়ল। মধুসূদনের গায়ে রক্ত গরম হয়ে যাচ্ছে। ও আজ যা যা সত্য জানল, এই সত্য জানলে কোনো ভালো মানুষ ঠিক থাকতে পারে না। তার মাথায় এখন রক্ত উঠে গেছে। হ্যাঁ রে শ্যামল, তোর নেশা চড়ে গেছে, তাই না? আচ্ছা, একটা সত্যি বলবি, তুই আমার বউয়ের সাথে শুয়েছিস নাকি? তার মানে এইসব নোংরামি আমি যখন বাড়িতে থাকতাম না তখন থেকেই শুরু করেছিস, তাই না? শ্যামল নেশার ঘরেই খিলখিল করে হেসে উঠল। চোখ বন্ধ করে শ্যামল বলল, একবার। তবে আমার থেকে অন্যরা বেশি মজা নিয়েছে। তোমার বউয়ের শালা হেভি টাকার লোভ, তাই আমার পটাতে বেশি সময় লাগেনি। পাকা ঘুঘু মাল গো। ওহো, ঠিক আছে, তোর মনে হয় নেশা হয়েছে। আয় আয়, মাথাতে জল ঢেলে দি। মধুসূদন ঘরের ভেতর গিয়ে কয়েকটা দড়ি এনে শ্যামলের হাত পা বাঁধতে থাকল। এদিকে শ্যামল নেশামগ্ন। সে কিছুই বুঝতে পারল না। মধুসূদন একে একে হাত পা সব বেঁধে ফেলল। এরপরে শ্যামলের মুখটাও বেঁধে দিল। একটা ছুরি দিয়ে জামা প্যান্ট কাটতে শুরু করল। রাগটা যেন বেড়েই চলেছে। চোখের কোণ দিয়ে জল ঝরছে। একে একে শ্যামলকে একেবারে উলঙ্গ করে দিল। শ্যামলের উলঙ্গ শরীরটা মেঝেতে পড়ে আছে। শ্যামলের ফোনটা নিয়ে তার দেখানো পাসওয়ার্ড দিয়ে লকটা খুলল। গ্যালারিতে গিয়ে তার বউয়ের ছবিগুলো আবার ভালো করে দেখছে। মধুসূদন যেন নিজের মধ্যেই নেই। চোখ দিয়ে জল ঝরছে তার। মাথার সাইডের শিরাগুলো ফুলে গেছে। কানটা গরম হয়ে গেছে। মনে হচ্ছে হাতের কাছে যদি পেত খুন করে ফেলতো করবীকে। হ্যাঁ, আমি করবীকে খুন করব। তবে কোথায় পাবো? ওই মাগির খুব গরম, তাই না? খুব লোভ। আমি সব নিংড়ে দেব। কথাগুলো ভাবতে ভাবতেই গ্যালারিতে গিয়ে পর পর ছবি দেখছে। এমন সময় সে দেখল একটা রেন্ট এগ্রিমেন্টের ছবি। সেখানেই খুঁজে পেয়ে গেল ঠিকানাটা। রাত এখন 2টো বেজে গেছে। শ্যামলকে কি করা যায় এটাই ভাবছে। হঠাৎ করে তার মাথায় খেলে গেল একটা প্ল্যান। উলঙ্গ শ্যামলের শরীরটাকে কাঁধে করে চাগিয়ে নিয়ে এসে রাখলো পুকুর পাড়ে। হাতে ধরা আছে ছুরিটা। সেটা দিয়ে একটানে কেটে দিল শ্যামলের পুরুষাঙ্গ। শ্যামল যেন নেশার মধ্যেই যন্ত্রণাতে ছটকাতে শুরু করছে। এরপরে জামা প্যান্ট দিয়ে সেই রক্ত মুছে দিল। শ্যামল তখনও মরেনি। সে বডিটাকে ছুঁড়ে ফেলে দিল পুকুরে। কথাগুলো শুনে ইন্দ্রনীল সেন
ও গৌতম বাবু মাথা নিচু করলেন। এই খুনটা যে কতটা ভয়াবহ তা বুঝলেন সকলে। কয়েক মিনিট নীরবতার পরে ইন্দ্রনীল বাবু বললেন, তা করবি মানে আপনার বউকে হত্যার প্ল্যান করলেন কবে? মধুসূদনকে এখন অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে। চোখের কোণে জল গড়িয়ে পড়ছে তার। একটু আগেই যখন ইন্দ্রনীলবাবু বলেছিলেন শ্যামলকে হত্যা করেছেন কেন, তখন এই মানুষটাই কেমন দিব্যি অস্বীকার করেছিল। ইন্দ্রনীলবাবু আগেই বুঝেছিলেন এটা স্বাভাবিক খুন না, এটা প্রতিশোধের খুন, এটা একটা সাইকো কিলারের কাজ। তখন ইন্দ্রনীলবাবু প্রমাণ দিলেন। যখন পুলিশ শ্যামলের খুনিকে খুঁজতে ব্যস্ত, আমি কয়েকদিন আগে অফিসের ছুটি নিয়ে গিয়েছিলাম। নির্দিষ্ট ঠিকানাতেই ওকে পেয়ে যাই। দরজা খুলতেই দেখলাম করবি দাঁড়িয়ে আছে। আমি মাস্ক আর চশমা পরেছিলাম, তাই প্রথমে চিনতে পারিনি। আমাকে দেখে জিজ্ঞাসা করেছিল, কে আপনি? কাকে চাই? দেখো তো আমাকে চিনতে পারো কিনা। আমি মুখ থেকে মাস্ক খুলতেই করবি আমাকে চিনতে পারে। ও চেঁচাতে গিয়েছিল, আমি ওর মুখ চেপে ধরে বলি, আমি তোমার সব কীর্তি জানি, শ্যামল সব বলে দিয়েছে আমাকে। আমি চেঁচানোর সুযোগ দিইনি, গলা টিপে হত্যা করি, আর তারপরে মুখ হাত পা বেঁধে বাথরুমে ফেলে রাখি। সন্ধ্যা হওয়ার অপেক্ষায় ছিলাম আর কি। তারপরে ঘরের সব দরজা জানলা বন্ধ করে বাইরে থেকে চাবি দিয়ে চলে আসি, যাতে সকলেই ভাবে বাড়িতে নেই। আচ্ছা, শ্যামলের পুরুষাঙ্গ কাটলেন কেন? কথাটা শুনেই মধুসূদন কেমন যেন বিভস্ত্রভাবে হেসে উঠল। তার চোখ এতক্ষণে লাল হয়ে গেছে, চোখে জল, কেমন যেন ভয়ানক লাগছে তাকে। শালা শুয়োরের বাচ্চার ওটাই তো জোর, আর কি আছে? কতজনের সাথে শুয়েছে জানেন? তাই ওটা আমি কেটে নিয়েছিলাম। আমার বাড়িতে একটা বিড়াল আছে, পুটুস। মাছ মাংস খেতে খুব ভালোবাসে জানেন। শ্যামলের জামা প্যান্ট সব একটা জায়গায় রেখে তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। জুতোটা ঘরের বাইরেই ছিল, সেটাও একটা লাঠি করে তুলে নিয়ে গিয়ে রেখে আসি, যাতে আশেপাশে সকলেই বুঝতে পারে এটা শ্যামলের ড্রেস। তাই একটুখানি জ্বলতেই আগুন নিভিয়ে দিয়ে ঘরে চলে আসি। রাত তখন কটা বাজে খেয়াল নেই, আমি এসে ঘুমিয়ে পড়ি। সকালে পুটুসকে শ্যামলের ওই মাংসের টুকরো দিয়েছিলাম। কথাগুলো শুনে ঘেন্নাতে ঘরের ভেতর উপস্থিত সকলেই মুখ ছেটকায়। স্যার, এ তো পুরো সাইকো কিলার, পুরো পাগল মনে হচ্ছে। সেটাই ভাবছি কি করা উচিত। তবে এবার চিকিৎসার দরকার। চলুন, এনাকে নিয়ে চলুন। গৌতম বাবু রেকর্ডিংটা বন্ধ করলেন। এতক্ষণ ধরে যা কথোপকথন হলো সব রেকর্ড হয়েছে। দুটো হত্যা রহস্য সমাধান হলো বহু কষ্টে। তবে ইন্দ্রনীল বাবু ভাবছেন মধুসূদনের সাথে যা যা হয়েছে সেটাও খারাপ কিছু হয়নি। দিনের পর দিন করবী মানসিক আঘাত করেছে। যাকে ভালোবেসেছে সে যদি ঠকায়, তার পরিণাম হয়তো এটাই হওয়া দরকার ছিল।